দর্শক, আপনাদের স্বাগত জানাই ৭১ গোল টেবিলে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ ঘটনাবহুল ৭ই নভেম্বর, ২ থেকে ৭ নভেম্বর ১৯৭৫, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুয়াশাচ্ছন্ন এবং ঘোলাটে অধ্যায়। এ সময়ে ইতিহাসকে আমরা কখনো সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। অনেকে এটাকে বলেন কলঙ্কিত অধ্যায়, কেউ বলেন মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস, আবার অনেকেই বলছেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কেউ বলছেন সিপাহী জনতার অভ্যুত্থান দিবস। কোন পক্ষ কতটুকু সত্যাশ্রয়ী, এই প্রশ্নের মাঝে দাঁড়িয়ে আমাদের আজকের গোল টেবিল। আমাদের সাথে আলোচনায় আছেন, আমার ঠিক বামে আছেন শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল, এবং আপনারা জানেন জাসদের একটি বড় ভূমিকা ছিল ৭ই নভেম্বরে। আমার ঠিক ডানে আছেন মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন, সাবসেক্টর কমান্ডার, সেক্টর ৯। আছেন মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক, এবং যার সাম্প্রতিক বই জাসদের উত্থান পতন, সেই বইটি সারা জাগানো বই। আছেন আমার সাথে গোলাম গদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, এবং শফি আহমেদ, ৯০-এর গণ আন্দোলনের নেতা। এবং প্রেস ক্লাব থেকে আমরা এক পর্যায়ে খালেদ মোশাররফ স্মৃতি সংসদের একটি আলোচনা সভা আছে, সেখানে যোগ দিব। এবং আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিবেন প্রদীপ দেওয়ানজি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আলোচনা শুরু করব মহিউদ্দিন আহমেদ আপনাকে দিয়ে। ৭ই নভেম্বর সংহতি বিপ্লব দিবস, সিপাহী জনতার অভ্যুত্থান দিবস, মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস, আপনার গবেষণা কি বলে, কি দিবস? এটা তো আমাদের ইতিহাস তো এমনি বিভাজিত হয়ে গেছে পলিটিক্যালি, এবং ৭ই নভেম্বর তার জাজ্বল্যমান প্রমাণ। ৭ই নভেম্বরের কিন্তু তিনটা গ্রুপ তিনভাবে ওন বা ডিজোন করে। এর মধ্যে জিয়াউর রহমান, খালেদ মোশাররফ এবং আবু তাহের, এই তিনজন সরাসরি ইনভলভ নানানভাবে। এখন এটা ছিল রাষ্ট্র ক্ষমতার জন্য একটা নির্মম লড়াই। এর মধ্যে আমরা অনেক সময় আদর্শের চাদর চড়িয়ে দিই। এখন এই লড়াইয়ে আপনি দেখবেন যে এটা বিশ্বব্যাপী, এটা একটা সাধারণ নিয়ম। আমরা জানি যে অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তার নেতাকে মরতে হয়, এবং খালেদ মোশাররফকে মরতে হয়েছে, পরবর্তীতে তাহেরকে মরতে হয়েছে, এবং অনেক পরে আমরা দেখেছি ব্যর্থ অভ্যুত্থানের দায় নিয়ে আবুল মঞ্জুরকেও মরতে হয়েছে, এবং এটাই কিন্তু নির্ধারিত তাদের জন্য। এখন ইতিহাস যখন আমরা চর্চা করি, এখানে কিন্তু মান অভিমানের কোনো জায়গা নাই, আমাদের খুব নির্মম হতে হবে এখানে। ৭ই নভেম্বরকে জিয়ার একটি রাজনৈতিক দল আছে বিএনপি, তারা বলছে বিপ্লব ও সংহতি দিবস। তাহেরের একটি দল আছে, তারা বলছে এটা সিপাহী জনতার অভ্যুত্থান দিবস। খালেদ হুদা হায়দারের কোনো দল নাই, এটা আওয়ামী লীগ বলছে, এটা সম্ভবত তাদেরকে ধারণ করে বলছে যে এটা মুক্তিযোদ্ধা হত্যা দিবস, মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা। আর প্রত্যেকের পার্সপেক্টিভ কিন্তু ডিফারেন্ট, এবং যার যার পার্সপেক্টিভ অনুযায়ী কিন্তু তারা ওই বিশ্লেষণটা দিয়ে এটা করে। এখন এইটা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বলাটা, মানে আমি কোনো জাজমেন্টাল শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু বিভাজনটা এভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে আপনি দেখবেন যে দুটো শব্দ আমরা খুব ব্যবহার করে থাকি, একটা হচ্ছে বিপ্লব আর একটা হচ্ছে ষড়যন্ত্র। বিপ্লব এবং ষড়যন্ত্রের মধ্যে যে রেখা, বিভাজন রেখা, এটা খুবই সূক্ষ্ম, এটা বলা খুবই মুশকিল। যে ষড়যন্ত্র করে, আমি যাকে বলবো ষড়যন্ত্রকারী, সে কিন্তু মনে করছে সে বিপ্লবী, আর যে বিপ্লব করছে তার প্রতিপক্ষ মনে করে সে ষড়যন্ত্রকারী। এখন এখানে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কিন্তু এক দল আরেক দলকে বলছে বিপ্লবী, নিজেরা দাবি করছে বিপ্লবী, অন্যরা বলছে ষড়যন্ত্রকারী। তো সুতরাং এখানে আমরা যদি আলোচনা করতে যাই, তাইলে আমি যদি এক পক্ষের লোক হই, আমি কিন্তু আমার ওই সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতেই এটা আমি বিচার করব। যার জন্য আমাদের দেশে ইতিহাস চর্চার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাই, যে আমাদের একটা পক্ষপাত থাকে। যার জন্য ওই ৭ই নভেম্বরকে যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয়, আমি এভাবে দেখি যে এটা ছিল একটা ক্ষমতার লড়াই, যে লড়াইটা ১৯৭১ সালে শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে, এবং ক্রুড, এবং তারা মনে করতেন তারাই যুদ্ধ করছেন, বাকিরা সবাই থিয়েটার রোডে বসে মজা করছে। এভাবে কিন্তু বিভাজনটা শুরু হয়েছে, এবং এই কমান্ডারদের এই ক্ষমতার লড়াইটা একটা পর্যায়ে এসে শেষ হয়েছে ১৯৮১ সালে, আরও অনেক মৃত্যুর মধ্য দিয়ে। তারপর থেকে আপনি দেখবেন যে এই জিনিসটা আর নাই। তো ওইটাকে ওইভাবেও চিন্তা করা যায়। আবার ওই দিকেও আছে, যারা এই লড়াইয়ে ছিলেন তারা মনে করতেন যে তারাই সত্যিকারভাবে যুদ্ধ করেছেন, বাকিরা ফুর্তি করেছে।
আবার ওই দিকের লোক যারা তারা মনে করেন যে আমরা রাজনৈতিকভাবে এই যুদ্ধের জন্য জনগণকে প্রস্তুত করেছি, হুইচ ইজ টোটালি কারেক্ট, এবং জনগণ প্রস্তুত হয়েছে। একটা পর্যায়ে এসে একটা জনবিস্ফোরণ হয়েছে, সেনাবাহিনীর বাঙালি সদস্যরা বিদ্রোহ করেছেন, এটা অবশ্যই আমি তাদেরকে অভিনন্দন জানাই, তারা করেছেন। ওই ছাড়া তাদের সামনে তো আর কোনো পথ খোলা ছিল না। ওই সময় তাদেরকে চুজ করতে হতো তারা কোন দিকে থাকবেন, এবং তারা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। কে বেশি অবদান রেখেছে মুক্তিযুদ্ধে, কে কম রেখেছে, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু এই জিনিসগুলো তখন থেকে আমাদের মনস্তত্ত্বে ঢুকে গেছে যে আমিই বোধহয় একমাত্র খাঁটি মুক্তিযোদ্ধা, আর বাকিটা সব হচ্ছে ভুয়া। এইভাবেই কিন্তু জিনিসগুলোর উপর, মানে সত্য ঘটনার উপরে আপনার দেখবেন যে এই ধরনের পলেস তারা পড়ে 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 এমন ধরনের তৈরি হয়েছে, নানান রকমের মিথ তৈরি হয়ে গেছে। কিন্তু ওর মধ্য থেকে আমাদেরকে খুঁড়ে ইতিহাসটাকে বের করে আনতে হবে। এটা আনতে হলে আমাদেরকে একেবারেই খুব অবজেক্টিভলি জিনিসগুলোকে দেখতে হবে। আমরা আসবো আলোচনায়, কিন্তু আমরা একটু মেহজাবিন খালেদ মোশাররফের কন্যা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে বক্তৃতা দিচ্ছেন। এখন তার আলোচনার সবাই আমরা একটু শুনে আসি তিনি কি বলছেন। কিন্তু চলছিল এই জিয়ার মৃত্যুর পর থেকে খালেদা জিয়া যতদিন শাসনকাল ছিল ততদিন পর্যন্ত। আমি সবশেষে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা আমাকে যে একটা দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং আমার পরিবার তার কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে ক্ষুদ্র পরিসরে এই ইসলামপুরবাসীর জন্যে সেবা করার একটা সুযোগ করে দিয়েছে। আমি আশা করি আপনাদের আজকে ইসলামপুর থেকে অনেকেই এসেছেন, আমি আশা করি আপনাদের জন্যে কিছু কাজ করে যেতে পারবো, আর আমার জন্য দোয়া করবেন। আশা করি সামনে আমি আরও আপনাদের কাছে আসব, আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আমার শুধু মুক্তিযোদ্ধা আমার চাচা হবে, কেন ভাই তো হবে না। চাচাদের কাছে একটি আমার আবেদন, সেটা হলো আপনারা নতুন প্রজন্মকে কিন্তু ইতিহাস বলে যান। ইতিহাস আপনারা যদি না বলেন, আমরা কিন্তু সামনের নতুন প্রজন্ম, আপনাদের পিছনে যারা বসে আছে, তারা কিন্তু সঠিক ইতিহাস জানবে না। আর সঠিক ইতিহাস না জানলে আমরা কিন্তু সামনের দিকে আগাতে পারবো না। বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা দেখছিলাম মহিউদ্দিন আহমেদ, আপনার কাছেই, যেহেতু আপনার কথা অসম্পূর্ণ ছিল, তবে তার মাঝে আমি একটা প্রশ্ন করে নেই। যারা বলে বিপ্লব ও সংহতি দিবস, ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীর উচ্চাভিলাষী অফিসারদের পারস্পরিক হানাহানি, নিষ্ঠুর হত্যাকাণ্ডকে কি বিপ্লব বলা যায়? আর সংহতি, সেদিন কার সাথে কার সংহতি হয়েছিল? এটা যারা দাবি করেন তারাই ভালো উত্তর দিতে পারবেন, কিন্তু আমি তো আগেই বলেছি বিপ্লব এবং ষড়যন্ত্র এই দুটো খুব সমান্তরাল শব্দ, এবং যিনি মনে করেন আমি বিপ্লব করছি, অন্যরা মনে করেন তিনি ষড়যন্ত্র করছেন। তো কাজেই মানে আপনি এখন কোন সাইডে? এখন চে গুয়েভারাকে আমরা বিপ্লবী মনে করি, মার্কিন প্রশাসন মনে করে সে সন্ত্রাসী, তাই না? বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন মনে করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। অধ্যাপক নোম চমস্কি বলেন যে পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। সুতরাং নানান পার্সপেক্টিভ আছে কিন্তু এখানে। আমি যেটা বলতে চাই, এই ক্ষমতার লড়াইয়ে সেনাবাহিনীকে সবাই ব্যবহার করতে চেয়েছে। জিয়াও চেয়েছে। জিয়া তো সেনাবাহিনীকে, জিয়া ওয়াজ চিফ অফ স্টাফ। এখন আমরা যদি 7ই নভেম্বরের বিষয়টা আলোচনা করি, তাহলে কিন্তু 3rd নভেম্বর আসবে, 15ই আগস্টের ব্যাপারটা আসবে ধারাবাহিক। এখন 3rd নভেম্বরে যে কুটা হলো, আমার ব্যক্তিগত ধারণা এবং অনুসন্ধানে আমি যা পেয়েছি, তার পেছনে সেনাবাহিনীর প্রায় সবারই সমর্থন ছিল, ইনক্লুডিং জিয়াউর রহমান। এবং মূল শক্তিটা ছিলেন সাফায়েত জামিল। তার ব্রিগেডের শক্তির উপর নির্ভর করেই অভ্যুত্থানটা হয়েছিল। সাফায়েত জামিল তো জিয়াকে নিয়ে এটা করতে চেয়েছিলেন, এবং তার লেখা এটা স্পষ্ট আছে। তিনি বললেন যে জিয়া দোদুল্যমান, তার চেয়ে বেটার আমি খালেদ মোশাররফের সাথে কাজ করি। তো এটা হলো, কিন্তু জিয়া রহমান তো ভাবেন না যে খালেদ তাকে অ্যারেস্ট করবে এবং নিজেকে চিফ অফ স্টাফ হিসাবে করার জন্য দেন দরবার করবে। তো ওইখানে কিন্তু ইয়েটা হয়ে গেছে। এবং আপনি দেখবেন যে খালেদ মোশাররফের অভ্যুত্থানের বিরুদ্ধে জিয়া এবং তাহেরের একটা ইকুয়েশন হলো, এটা কিন্তু স্পষ্ট। হ্যাঁ, এবং ইকুয়েশনটা কিন্তু ভাঙে 7ই নভেম্বর দুপুরের পর থেকে। আমরা যদি খালেদ মোশাররফের অভ্যুত্থানের 3টা চরিত্র যদি দেখি, তাহলে আমরা দেখি একটা লক্ষ্য ছিল, যেটা বলা হচ্ছে যে খালেদ মোশাররফের লক্ষ্য ছিল
যে অবনতিশীল যে পরিস্থিতি ছিল তার রেস্ট টেনে ধরা এবং সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আবার কেউ বলছে যে না, অভ্যুত্থানটি মুক্তিযুদ্ধের সপক্ষে পরিচালিত হয়েছিল, এমন একটা ধারণা আছে। আবার কেউ বলছে যে বাকশাল, তৎকালীন বাকশাল এবং ভারতপন্থীদের সপক্ষে ছিল, এটা একটা প্রচারণা ছিল এই অভ্যুত্থান। আর 3 নম্বর ছিল যে সেনা প্রধানের পদ লাভের জন্যই তিনি এটি করেছিলেন। এই 3টা বিশ্লেষণ করা হয় এই অভ্যুত্থানটা নিয়ে। আপনার কাছে কোনটা গ্রহণযোগ্য? আমাকে যদি আপনি 1 মিনিট অ্যালাউ করেন, তাহলে আমি তাহের, জাসদ এবং গণবাহিনী, সঙ্গীত সংস্থা, তাদের অফিসিয়াল ভার্সনটা আমি কোট করব, জাস্ট 1 মিনিট। তারা 3 নভেম্বরকে কীভাবে মূল্যায়ন করেছেন, কারণ জাসদের তো একটা ঐতিহাসিক ভূমিকা ছিল এই সময়। জাস্ট 1 মিনিটও লাগবে না, আমি জাস্ট এটা করছি। 3 নভেম্বরের কুসম্পর্কে এটা আপনি দেখাতে পারেন। সাম্যবাদ, 4th সংখ্যা, পাবলিশড ফেব্রুয়ারি 1976। আমার নাম যাবে এরশাদ ইমরোজ ছিলেন ড্রাফটিংয়ে। ক্ষমতায় বসেই খালেদ মোশাররফ ভারত রুশ মহলকে জোরদার করার কাজে লিপ্ত হয়, শেখ মুজিবের ভাবমূর্তির পুনঃপ্রতিষ্ঠায় সচেষ্ট হয়, চিন্তা করেন, এবং ফলে আওয়ামী লীগ ও তাদের লেজুর মনি মুজাফফর চক্র পুনরায় মাঠে অবতীর্ণ হওয়ার প্রয়াস পায়। অর্থাৎ জাসদ এবং কর্নেল তাহেরের যে ইনভলভমেন্টটা 7 নভেম্বর, সেটা ছিল স্পষ্টতই শেখ মুজিবের ভাবমূর্তির পুনঃপ্রতিষ্ঠার যে চেষ্টা, তার বিরুদ্ধে। এর একদম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাদের এটা। তো আমি যেটা বলতে চাই যে খালেদ মোশাররফকে যে খলনায়ক বানানো হলো, তাকে বানানো হলো তার কপালের মধ্যে একটা কলঙ্ক তিলক এঁকে দেওয়া হলো যে ভারতের দালাল। এবং এটার সাথে আরও আছে, খালেদ মোশাররফকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা কেউ বলবেন না যে উনি ওই লাইনের লোক। তাকে অনেকে নকশাল মেজল বলতো 71 সালে। এবং 71 সালে আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদেরকে ট্রেনিং নেওয়ার ব্যাপারে অনেক বিধিনিষেধ ছিল। খালেদ মোশাররফের সেক্টরে ছিল ব্যতিক্রম। কাজে তাকে এটা করো। কিন্তু মুশকিল হচ্ছে কি, এই যে ইকুয়েশনটা হলো জিয়া এবং তাহেরে, এইটা কিন্তু ভেঙে গেছে 7 নভেম্বরেই। এবং খালেদ মোশাররফের যে পরিণতিটা হয়েছে, একই পরিণতি হয়েছে তাহেরের। আসবো আপনার কাছে। আমাদের সাথে শরীফ নুরুল আম্বিয়া আছেন, জিয়া আছেন, কিন্তু আমরা একটু এই ডেজিগনেটেড ডিসকাশনের বাইরে আমরা একটু অন্যরকম আলোচনা করে আসি। গোলাম কুদ্দুস, আপনার কাছে ফিরছি। আপনি কিভাবে দেখেন, আপনার কাছে কি মনে হয়? আপনি তো যেহেতু ইনভলভ না, কিন্তু অবস্থার বাইরে থেকে দেখছেন, আপনার কাছে কি মনে হয় 7 নভেম্বর? ধন্যবাদ আপনাকে। আমার কাছে কিন্তু মহিউদ্দিন সাহেব যে কথাটি বলেছেন, শুধু ক্ষমতার লড়াই, আমি তা মনে করি না। কারণ তার কথার মধ্যেই কিন্তু তিনি একবার বলছেন যে ক্ষমতার লড়াই, আবার খালেদ মোশাররফ হিসেবে বলছেন যে তার দেশপ্রেমিক এবং বঙ্গবন্ধুর ভাবমূর্তি পুনরুদ্ধারের তার যে প্রচেষ্টা, তার মানে তিনিও প্রকান্তরে বলছেন এটি শুধুই ক্ষমতার লড়াই নয় তার আলোচনার মধ্যে দিয়ে। তা আমার কাছে যেটা মনে হয়, এটার মূল নিহিত রয়েছে কিন্তু 15ই আগস্ট। 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পরে যেই বাংলাদেশকে আমরা দেখছি, সেই বাংলাদেশের যে 3 জন ব্যক্তির এই 7 নভেম্বর সংক্রান্ত ঘটনার সম্পৃক্ততা, একদিকে খালেদ মোশাররফ, জেনারেল জিয়া, কর্নেল তাহের, আমি মনে করি 3 জনের ভূমিকা উদ্দেশ্য 3 রকম। যেমন জিয়া রহমানের ভূমিকা যেটি স্পষ্ট, কারণ 15ই আগস্টের পরে 24শে আগস্ট তিনি জেনারেল শফিউল্লাহকে অপসারণ করে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে এবং তার মৃত্যুর দিন পর্যন্ত বাংলাদেশকে কোন ধারায় তিনি পরিচালিত করতে চেয়েছেন সেটি আমরা স্পষ্ট দেখেছি। এবং কিভাবে 75 সালের 7 নভেম্বরের পরে তিনি কর্নেল তাহের, আসমা আব্দুর রব সহ সবাইকে কিভাবে গ্রেপ্তার করা হলো, কর্নেল তাহেরের ফাঁসি কিভাবে হলো, খালেদ মোশাররফ কিভাবে নিহত হলেন, এবং পরবর্তী পর্যায়ে 75 সালের 31শে ডিসেম্বর সে দালাল আইন বাতিল করে সমস্ত 71-এর মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে ঘাতক রাজাকারদেরকে ছেড়ে দেওয়া হলো, কিভাবে তাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করা হলো। তাহলে আমি দেখছি ক্ষমতার লড়াইয়ের মধ্যে জিয়াউর রহমানের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং একটি বিশেষ উদ্দেশ্যকে বাস্তবায়িত করবার জন্য তার সে লড়াইটি ছিল। খালেদ মোশাররফের ক্ষেত্রে আমার বক্তব্য সেটা হলো সেই সময় যে সেনাবাহিনীর মধ্যে প্রচন্ড বিশৃঙ্খলতা,
অবিশ্বাস তৈরি হয়েছিল 7ই নভেম্বরে বা তার আগের। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকারী কতিপয় মেজর, তাদের অধ্যত্ব এবং খন্দকার মোশতাক কেন্দ্রিক বঙ্গভবনের কে দিয়ে পুরো রাষ্ট্রকে এবং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করবার তাদের যে অসৌজন্যমূলক আচরণ, অধ্যত্বপূর্ণ আচরণ, সেটি সেনাবাহিনীর অভ্যন্তরেও এক ধরনের ক্ষোভ তৈরি করেছিল এবং যার কারণে সিনিয়র অফিসাররা এটাকে মেনে নিতে পারেনি। তাদের মধ্যে কি করা, যেটি মহিউদ্দিন সাহেব বলেছেন যে এক পর্যায়ে তাদের মধ্যে খালেদ মোশাররফ, জিয়াউর রহমানের মধ্যে এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি আছে। এবং আমি বলবো যে খালেদ মোশাররফের তার 71-এর মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা এবং বঙ্গবন্ধু হত্যার পরে নিশ্চয়ই তিনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি এবং যেই কারণে যে কোনোভাবেই হোক ক্ষমতা তো আসতে হবে, ক্ষমতা না আসতে আপনি তার প্রতিকার করবেন কিভাবে, যার কারণে সেই বিশেষ পরিস্থিতিতে 3রা নভেম্বর জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য করে তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং সেই সময় আপনি নিশ্চয়ই মনে আছে, আমার এখানে আছে, আমি একটা লেখা আছে দৈনিক ইত্তেফাকে 5ই নভেম্বর এটি ছাপা হয়েছে, 4 তারিখের ঘটনা। 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ঘটে গেল, খালেদ মোশাররফ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন। তারপরে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা থেকে সংগ্রামী ছাত্র সমাজের একটি শোক মিছিল বেরিয়েছিল বঙ্গবন্ধুর ছবি সহ, এবং বিকেলবেলা শহীদ মিনার থেকে আরেকটি মিছিল বেরিয়েছিল। এই মিছিলে কারা কারা ছিল আমি এই নামগুলো পড়ছি। সেই শোক মিছিলে ছিলেন কর্মীদের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সংসদ সদস্য, জনাব রাশেদ মোশাররফ, খালেদ মোশাররফ ভাই, জনাব আনোয়ার চৌধুরী, জনাব মোস্তফা মহসিন মন্টু, তৎকালীন ন্যাপের বেগম মতিয়া চৌধুরী, কমিউনিস্ট পার্টির সাইফুদ্দিন আহমেদ মানিক, মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদির গামা, মেজর জেনারেল খালেদ মোশাররফ বৃদ্ধা মাতা, খন্দকার মোহাম্মদ ইলিয়াস প্রমুখ সেদিন সেই মিছিলে অংশগ্রহণ। তার মানে এটি একটি মেসেজ যে খালেদ মোশাররফ বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং এই বাংলাদেশকে যদি সেই সংযোগ মিনিমাম না থাকে তাহলে আওয়ামী লীগ, সিপিবি, ন্যাপ তারা পরের দিন খালেদ মোশাররফের মা ভাইসহ এই মিছিলে অংশগ্রহণ করতেন না। এটা আমার কাছে সেভাবে মনে হয়েছে। এই জায়গায় একটু আপনাকে থামাই, আমি একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এখান থেকে আবার আলোচনা শুরু করব। দর্শক, আপনারা দেখছেন 71 গোল টেবিল, একটা বিরতি নিচ্ছি আমি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত গোল টেবিলে। দর্শক, আমরা আবার একটু প্রেস ক্লাবে চলে যাচ্ছি, সেখানে যে আলোচনা সভা চলছে সেখানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা একটু শুনে আসি তার কথা। আমাকে বলতেছে যে আমরা আর একটা বাহিনী করতে চাই। বাহিনী তো মুক্তিযোদ্ধারা বাহিনী সবসময় আছে, আমরা তো মরি নাই। আমরা যখনই যে ডাকতে আমরা সত্যের পথে, ন্যায়ের পথে, দেশের জন্য সবসময় আমরা এক আছি। কাজে আমরা মনে করি আমরা সবসময় মুক্তিযোদ্ধা, আমরা এক এবং অভিন্ন, এবং নতুন প্রজন্ম যারা মুক্তিযোদ্ধার প্রজন্ম তারা আমাদের সঙ্গে আছে। আমরা সেটাই মনে করি। আমরা মনে করি যে আমরা দেশের জন্য, দেশের আদর্শের জন্য আমরা সবসময় যুদ্ধ করবো, সবসময় আছি। ধন্যবাদ সবাইকে। আপনারা কি প্রশ্ন করেছিলেন নাকি? একটা প্রশ্ন পাঠিয়েছিলেন, আমার মনে হয় আপনারা উত্তর চান না, তাকে জিজ্ঞাসা করেননি। তাহলে আমি আজকের মধ্যে যাই। বলেন না তো, উত্তর দিতে হবে কিনা বলেন। আপনারা বলেছিলেন ব্লগার হত্যার শেষ পরিস্থিতিটা কি। দেখেন, ব্লগার হত্যা হচ্ছে, আমরা অত্যন্ত দুঃখী। আমরা যারা এই ব্লগারদেরকে হত্যা করছেন, দেশ জাতি সবাই তাদেরকে নিন্দা করছেন। আমরাও মনে করি তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বিচারের মাধ্যমে করতে হবে। আমরা 3টি
মামলার ইতিমধ্যে 2টি মামলা চার্জশিট দিয়ে মানে চার্জশিটের পরে বিচার কার্য শুরু হয়ে গেছে, আরেকটি মামলা চার্জশিট কিছু এই অল্প কয়েকদিনের মধ্যে দিব। আমরা চিহ্নিত করে ফেলেছি, আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে অনেকেই ধরেছি এবং বাকিগুলোকে আমরা ধরব। এবং আর একটি মামলা একটি হত্যা মামলার দুইটি হত্যা মামলার এখনো আমাদের চার্জশিট দেওয়ার বাকি রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা দিতে চলছি। আর বিদেশি নাগরিকের হত্যা এর কথা আপনার বলছেন এবং পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে দেখেন, আমি শুরু থেকেই বলেছি একটা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই দেশি বিদেশি হত্যাগুলি হচ্ছে। আমরা সবসময় বলছি এর একই শ্রোতায় গাছা, এরা সবাই এক, যারা সেই ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত না, তারপরে ৭৫-এ নির্মমভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা, ২১শে আগস্ট যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা, যারা বোমা ফাটিয়ে সেই ৬৪-৬৩ ডিস্ট্রিক্টে বোমা ফাটিয়ে তাদের মানে করতে চেয়েছিল যে তারা আছে, এই সবই এক। এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা দেশের শত্রু। আমরা কোথায় আলোচনাটা শুনছিলাম, তিনি বর্তমান পরিস্থিতির উপরে আছেন। আমরা ৭ই নভেম্বরের আলোচনায় চলে আসি। গোলাম কুদ্দুস, এই ক্ষেত্রে যে কথাটি বলছিলাম যে খালেদ মোশাররফের সেই সংকট বলতে, এখানে যদিও ঘটনার সাথে যুক্ত ব্যক্তিরা আছেন, তারা অনেক বাস্তব তথ্য দিয়ে বলতে পারবেন, কিন্তু ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমরা যেভাবে জেনেছি, আমি সেই প্রেক্ষিতেই আমার বক্তব্য রাখছি। সেটা হলো যে সেই সময় জেনারেল ওসমানী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তিনি সেই বঙ্গভবনের মেজর চক্রের সাথে অন্যদের একটি সমঝোতা করবার চেষ্টা করেছিলেন এবং এই কালক্ষেপণের কারণেই কিন্তু মূলত ষড়যন্ত্রকারীরা সময়টা আরো বেশি পেয়ে গেল এবং ৩রা নভেম্বর রাত ৮টার সময় যখন ১৪ জন মেজর এবং তাদের সেই চক্রের ১৪ জনকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, তারপরে আমার মনে হয় সেই সময় যদি খালেদ মোশাররফ নিহত না হতেন তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকমভাবে লিখিত হতো। আমি এটা বলি। আর কর্নেল তাহেরের সম্পর্কে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো যে হ্যাঁ, ক্ষমতার তো লড়াই, প্রত্যেকটি রাজনৈতিক দলই ক্ষমতায় যেতে চায়, না হলে সে তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়িত করবে কিভাবে, যত ছোট দলই হোক আর যত বড় দলই হোক না কেন। কর্নেল তাহের শুধু বিচ্ছিন্ন ব্যক্তি, একজন আর্মি অফিসার ছিলেন না। যতদূর জেনেছি তিনি জাসদের রাজনীতির সাথে যুক্ত এবং সেই বিপ্লবী সৈনিক সংস্থা গড়ে তোলা, গণবাহিনী গড়ে তোলা তার একটি বিশেষ উদ্দেশ্য ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল, পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্য পরিকল্পনা আমি আপনি সমর্থন না করতে পারি, কিন্তু তাদের একটি পরিকল্পনা নিয়ে তারা সুনির্দিষ্টভাবে এগুচ্ছিলেন এবং সেই লক্ষ্যেই তারা ৭ই নভেম্বরের ঘটনার সাথে যুক্ত হয়েছিলেন এবং জিয়াউর রহমানকে যে বন্দিদশা থেকে উদ্ধার করে মুক্তি দিয়েছিলেন কর্নেল তাহের, যদিও কর্নেল তাহেরকে পরবর্তী পর্যায়ে আমরা এই জিয়াউর রহমানের হাতেই ফাঁসির কাজটা ঝুলতে দেখেছি। এই হলো সামগ্রিকভাবে। তবে আমার বিবেচনা শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই এটি ছিল না। ধন্যবাদ আপনাকে। শরীফুল রাম্বিয়া, বঙ্গবন্ধু জনপ্রিয় ছিলেন, বাংলাদেশের মানুষের প্রতি তার অসম্ভব ভালোবাসা ছিল, কিন্তু সেই তাকেই পরিবারসহ হত্যা করলো সেনাবাহিনীর কিছু মানুষ, সুশৃঙ্খল সদস্য। কিন্তু বঙ্গবন্ধুর যে ক্ষমতা তার পরিবর্তন চাচ্ছিলেন অনেকেই, কেউ কেউ ছিলেন চরমপন্থায়, বলা হয় জাসদও ছিল চরমপন্থায়। তা কি ঠিক? এটা ঠিক যে ১৯৭২ সনে জাসদের জন্মের পর থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল একটা কার্যকরী বিরোধী দল হিসেবে, সংসদীয় বিরোধী দল হিসেবে সে কাজ করেছে। সেই কাজ করতে গিয়ে সেই মিছিল এবং স্লোগান এবং রাজনৈতিক কর্মসূচিতে কোনো নর্মস অ্যান্ড ফর্মসে কোনো বাড়াবাড়ি আছে কিনা সেটা একটা ভিন্ন বিষয়। যদিও আমি প্রাসঙ্গিক বলে রাখি, আজকে স্বাধীনতার ৪০ বছর পরে আমরা সরকারি দল এবং বিরোধী দল যে রকমের নর্মস অ্যান্ড ফর্মস আমরা ফলো করি, সেই তুলনায় স্বাধীনতার পরপর যে বিশাল আকাঙ্ক্ষা সশস্ত্র মুক্তিযোদ্ধারা, তাদের নিয়ে যে দল গঠিত, সেই দল যেটুকু
ভাষাগত যে তারতম্য বা বাড়াবাড়িটুকু যেটুকু হয়েছে বলে আমি স্বীকার করি, সেটা হয়েছে, সেটা খুব বেশি এমন কিছু বর্তমানের তুলনায় আমার মনে হয় না, তবে এটা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল একটা বিপ্লব করার লক্ষ্যে বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন করার চেষ্টা করেছিল, এবং সেই লক্ষ্যে তদানীন্তন গভর্নমেন্টের সমস্ত কিছুর পাওয়ার বেস ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ বাস্তবে শক্তিশালী দল ছিল না আমাদের বিবেচনায়, সমস্ত শক্তির মূল কেন্দ্রবিন্দু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজে অ্যাটাকটা হয়েছে পলিটিক্যালি বঙ্গবন্ধুর বিরুদ্ধে, কিন্তু বঙ্গবন্ধুর সরকারকে উচ্ছেদ করার আমাদের চেষ্টা ছিল। কিন্তু সাথে সাথে আপনারা যদি খেয়াল করেন এবং ওই সময়ের ঘটনাপঞ্জি যদি অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন সবসময় জাসদ যেমন সংগ্রাম করেছে, কঠোর ভাষায় সমালোচনা করেছে, একই সঙ্গে সঙ্গে তদানীন্তন আওয়ামী লীগ গভর্নমেন্টকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। আমি মেনশন করতে পারি যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবার আগে আমাদের স্পষ্ট প্রপোজাল ছিল বঙ্গবন্ধুর কাছে যে আমরা, অর্থাৎ জাসদ এবং আওয়ামী লীগ, আমরা মিলিতভাবে ওই সময় যে সংকট, অর্থনৈতিক রাজনৈতিক সেই সংকটগুলো আমরা মিলেমিশে আমরা মোকাবেলা করি। কিন্তু আওয়ামী লীগ বা ওই সময় গভর্নমেন্ট সেটা পছন্দ করেনি। দে ওয়েন্ট ফর ইমার্জেন্সি, ওনারা ইমার্জেন্সিতে গিয়েছেন এবং তারপরে বাকশাল করেছেন। এবং বাকশাল করার পরে স্বাভাবিকভাবেই জাতীয় সমাজতান্ত্রিক দলের মতন একটা বিপ্লবী দলের যেহেতু রাজনীতি করার কোনো জায়গা ছিল না, তারা অন্য অপশানগুলো রাজনীতি করার, সেটা গণবাহিনী করা, তারপর সৈনিক সংস্থাকে সক্রিয় করা, এই সমস্ত পদক্ষেপগুলো তারা নিয়েছে। কি নকশালের ইনফ্লুয়েন্সও ছিল এখানে? নকশালের কোনো ইনফ্লুয়েন্স ছিল বলে আমি মনে করি। নকশালের একটা সেমি ফিউডাল স্টেটে তারা নকশাল মুভমেন্টটা করেছে। আমাদের এইখানে একটা আন্ডার ডেভেলপ ক্যাপিটালিস্ট কান্ট্রি বলে আমরা এটা চিহ্নিত করেছি, এবং স্বাধীনতার পরপর যে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধারা তারা আনএমপ্লয়েড আছে, এবং যেহেতু তারা আওয়ামী লীগের সঙ্গে অনেক কিছুই বনিবনা হচ্ছে না, তারা আওয়ামী লীগের চাকরি বাকরির থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এমনকি আমি বলি যে মেজর জলিলের মতন একজন ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটার, উনিও সেই সম্মান এবং স্বীকৃতিটুকু পান নাই। এই সমস্ত অনেক কিছুতে ছোট ছোট দেখলে এটা বোঝা যাবে যে প্রকৃতপক্ষে যারা আওয়ামী লীগের তারাই হয়তো তারাই সব কিছু রিকগনাইজ, যারা আওয়ামী লীগের না তারা দেশের জন্য কিছু করলেও সেই রিকগনিশনটা তারা পায়নি। যাক, সে প্রশ্ন একটা ভিন্ন প্রশ্ন। আমি এখানে এভাবেই কথাটা বলতে চাই, সেটা হলো যে আমরা বঙ্গবন্ধুর সরকারকে আমরা উচ্ছেদ করার চেষ্টা করেছি, এবং কিন্তু আমরা বঙ্গবন্ধুকে হত্যা করার কোনো রাজনৈতিক পরিকল্পনা এগুলো আমাদের প্ল্যানিংয়ের কোনো সময় ছিল না। এবং সামগ্রিক বিচারে যেহেতু আপনি 7 নম্বরে কথা বলছেন, সে প্রসঙ্গে আমি বলি, সেটা হলো যে প্রত্যেক ঘটনার যাই হোক না কেন এর পেছনে একটা রাজনীতি থাকে। যদি রাজনীতি তখন পরিণত না হয়, ঘটনার মধ্য দিয়ে ধীরে ধীরে তা পরিণত হয়ে যায়। 75 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে একটা নতুন রাজনীতি অর্থাৎ পরাজিত রাজনীতি, যেটা 71 যুদ্ধের মধ্য দিয়ে যে পরাজিত রাজনীতি, সেই পরাজিত রাজনীতির পুনরুত্থানে একটা সূচনা পর্ব সেখানে শুরু হয়। এবং সেই পর্বের মধ্য দিয়ে সেই পর্বটা যখন শুরু হয়, আমাদের স্বাভাবিকভাবেই আমাদের দল কিন্তু বেসিক্যালি একটা নির্বাচন ধর্মী দল ছিল। বেসিক্যালি আমরা 73 এই অবস্থায়ও আমাদের তো নমিনেশন সাবমিটও করতে দেয় নাই। আমরা জেতার পরও আমাদের যারা জিতেছে সেইটাও নিয়ে নিয়েছে। আপনি বলছিলেন যে পরাজিত রাজনীতিটা, যেটা 71-এ পরাজিত হয়েছিল, সেই রাজনীতিটা পুনর্বাসনের একটা সুযোগ হয় বঙ্গবন্ধু মারা যাওয়ার সেটাকে পুনর্বাসিত। বঙ্গবন্ধু হত্যার পরে যে বাংলাদেশ জিন্দাবাদ সেটা সুযোগ এমনি হয় না, আমি বলি সুযোগ না, ওটাকে করার জন্যই, পরাজিত রাজনীতিকে ফেরত আনবার জন্যই ওই ঘটনাটা ঘটানো হয়েছে। না, আমি বলছি 15ই আগস্টের ভোরবেলায় যেমন বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের আদলে শোনা গিয়েছিল, বলা হয় 7ই নভেম্বরের পরে এই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান আরো জোরালো হয়। তো সেই হিসেবে সেইখানে জাসদের ইনভলভমেন্ট এমন একটা ঘটনায় আপনার কি মনে হয় যে উদ্দেশ্যে এই বিপ্লব আপনারা করার চেষ্টা করেছিলেন, অভ্যুত্থান করার চেষ্টা করেছিলেন, তা তো ব্যর্থ হয়েছে? কর্নেল তাহেরের মতো লোককে মরতে হয়েছে। আজকের দিনে এসে রিইভ্যালুয়েশন করার কোনো স্কোপ আছে কিনা আপনাদের ভূমিকাটা? না, ইভ্যালুয়েশন আর রিইভ্যালুয়েশন বলেন, ইভ্যালুয়েশন তো অবশ্যই এখানে হতে পারে। একটা জিনিস হলো যে আপনি যেখানে প্রাসঙ্গিক যে কথাটা বলেছেন আমি ওইখানে চলে যাব, সেটা হলো যে
জিয়াউর রহমান সাহেব বলছেন যে এটা বিপ্লব এবং সংহতি দিবস, বিএনপি সেভাবে বিএনপি বলে, কিন্তু আমার কাছে আমরা অদ্ভুত বলি লাগছে, আমি আপনাকে আমরা বলি যে এটা না, যে আমি সিপাহী বলি আপনাকে, জনতার একটু অভ্যুত্থান, শেষ করি। সিপাহী জনতার গণ অভ্যুত্থান বিএনপি দিবস। বলছে এটা বিপ্লবী সংহতি দিবস, কিন্তু আমরা যদি দেখি 7 নভেম্বরের ঘটনার পরে 12 নভেম্বর জিয়াউর রহমান যে বেতারে ভাষণ দেন, সেখানে তিনি একবারও এটাকে সিপাহী জনতার বিপ্লব দিবস দাবি করেন। এটা হয়েছে আরো পরে, আস্তে আস্তে রাজনীতিটা আরো আমি পাকাপোক্ত সেই হয়েছে। কথা বলেছি, সব ঘটনার একটা রাজনীতি থাকে, রাজনীতি যদি অপরিণত থাকে সময়ের মধ্যে দিয়ে সেটা পরিণত হয়, এবং জিয়াউর রহমান সাহেব সেটা ক্যারি করেছেন। আমি আমার প্রসঙ্গে আসি, সেটা হলো জাসদ এটা সিপাহী জনতার অভ্যুত্থান দিবস বলে এই জন্য, জাসদ এটার মধ্য দিয়ে জনগণ এবং একটা গণতান্ত্রিক সংস্কারের কর্মসূচি নিয়ে সেখানে সে হাজির হয়েছিল। প্রস্তাবটা কি ছিল? প্রস্তাব একটা ছিল যে পাওয়ার বেস ছিল, তখন ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল ক্যান্টনমেন্টের অর্গানাইজেশনকে সংস্কার করার 12 দফার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। প্রস্তাব দেওয়া হয়েছিল 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। বাকশাল ব্যতীত সবাইকে, বাকশাল ছাড়া, বাকশাল শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ মেকাম, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে একটা ইন্টারিম একটা গভর্নমেন্ট হবে। কাজে এই সমস্ত প্রোগ্রামই বলে যে এগুলো সমস্ত জনগণকে ধারণ করে, জনগণকে নিয়ে একটা পরিবর্তন, যেই জনগণ ওই সময় যা ধারণ করতে পারে সেই প্রোগ্রাম নিয়ে আমরা এখানে হাজির হতেছি। সেই জন্যই আমরা বলেছি যে এটা ছিল সিপাহী এবং জনতার অভ্যুত্থান দিবস। এবং এখানে সিপাহী বলা হচ্ছে এই জন্য, সিপাহীরা এখানে মূল শক্তি হিসাবে কাজ করেছে, সেটা আমরা স্পেকুলেট করেছি, আমরা সেটা প্ল্যান করেছি, এবং সেইটার নেতৃত্ব তাহের সাহেব দিয়েছে। কেন অফিসার হয় নাই? এই জন্য যে 15ই আগস্টের পরে 7 মেজর দেশ চালানো শুরু করলো। তারা দেশ চালানোর সঙ্গে সঙ্গে অফিস করলো কোথায়? বঙ্গভবনে। বঙ্গভবন থেকে তারা ক্যান্টনমেন্ট চালানো শুরু করলো। অর্ডার্স ইস্যুড বাই দ্য মেজর্স আর টু বি ওবেড বাই দ্য জেনারেলস। এইটা কতদিন এটা তারা সাস্টেন করতে পারে? এটা পারে নাই। এর পেছনে ধরেন ইন্টারনালি ধরেন এখন অনেক কথা এসে যায়। এখানে সাফাই জামি সাহেবের কথা আছে। আপনি যদি ফারুকের ইন্টারভিউ দেখেন, কর্নেল হামিদের আপনি বই পড়েন, সব কিছু দেখলে দেখা যাবে যে 15ই আগস্টের ঘটনা ঘটার পরে ফারুক না রশিদ সাহেব যে তারা যে সাফাই জামিলের ইয়েতে যে রিপোর্ট করছে যে কাজ সারিয়ে আসছি, আপনি একটা কাজ করে তাহলে বসের কাছে রিপোর্ট করেন। তাহলে আমি কিন্তু অনেকগুলো জিনিস আছে, আমি এগুলো ধরেন কথায় আপনার এত সময় এটা কুলোবে না। আমি শুধু এটাই বলবো যে 15ই আগস্টের ঘটনাটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই অর্জনটাকে সেটাকে উল্টে দেওয়া। মোশতাক সাহেব প্রবাসী সরকারে বসে উনি চেষ্টা করেছেন যে একটা কনফেডারেশনে আমরা ফেরত যেতে পারি কিনা। হি ট্রাইড হিজ লেভেল বেস্ট, কারণ ওনার প্রতি কোনো কারণ ইনস্ট্রাকশন ছিল কিনা সেটা আমি জানি না, বাট হি ট্রাইড হিজ লেভেল বেস্ট। এখানে তাজউদ্দিন সৈয়দ নজরুল সাহেবদের যে ক্যাবিনেট, ওনারা মুক্তিযুদ্ধটা চালিয়ে নিয়ে গেছেন। ওনারা ফেল করেছেন, ওনার ফেলিওরের পর উনি আবারও সেটা করতে চেষ্টা করেছেন কি না সেটা হয়তো বা চেষ্টা করেছেন, কিন্তু যখন সেটাও হয় নাই তাহলে ঠিক আছে, একে অরিজিনাল পাকিস্তানের জায়গায় চলে যায়। কাজেই সেখানেই তারা রওনা দিয়েছে। এখন বিষয়টা হলো যে মধ্যখানে এই আপনার খালেদ মোশাররফ সাহেব উনি আমার বিবেচনায় যে উনি ক্যান্টন মানে যত রেকর্ডসগুলো দেখা যায় সেটা হলো উনি ক্যান্টনমেন্টের মানে সামরিক বাহিনীর প্রধান হতে চেয়েছেন। এটা ফার্স্ট। এটা হওয়ার পরে উনি কী হতেন, এটা মেবি ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী হতো সেটা আমি বলতে পারি না, যেহেতু সেকেন্ড স্টেপে আর যায় না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার চেষ্টা হিসেবেও দেখে কেউ দেখতে পারে, কিন্তু এর কোনো ম্যানিফেস্টেশন ওনার কোনো কার্যকলাপে দেখা যায়, নাই। উনি পাওয়ারটা উনি চিফ হওয়ার জন্য সমস্ত দেন দরবার বঙ্গভবনে বসে করেছেন। উনি বঙ্গভবনে বসে সমস্ত দেন দরবার করেছেন উনি চিফ অফ স্টাফ হওয়ার জন্য। এবং যখন এই প্রপোজাল না হলে এটা হবে না, সেটাও তো ভাবতে হবে। উনি যখন এই প্রপোজাল নিয়ে উনি বার্গেন করতেছেন, তখন একটা হলো যে ফারুক রশিদরা ওরা কি দেশে থাকবে, ওদের সিকিউরিটি হবে না বিদেশে চলে যাবে, বিদেশে চলে যাবে, ওনার বিদেশে চলে যাবে। সেই স্যাংশনটা ওনার হইল। উনি কখনোই এটা ভাবেন নাই যে দে মে হ্যাভ ফার্দার প্ল্যানিং টু আপলোড দ্য স্পিরিট অফ লিবারেশন। আলোচনায় আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন গোলটেবিল, আরও একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন।
আরেকবার ফিরলাম আলোচনায়। গোল টেবিলে আমাদের বিষয় না বিপ্লব না সংহতি, 7ই নভেম্বর। মেজর জিয়া, আপনি তখন সেনাবাহিনীতে কর্মরত এবং আমরা জানি যে ডিজিএফআই, তখন বোধহয় এটা ডিজিএফআই নাম ছিল না, ডিএফআই নাম ছিল, ডাইরেক্টরেট অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। একজন সৈনিক হিসেবে আপনি ভেতর থেকে ঘটনা দেখেছেন এবং আমরাও যে দৃশ্যগুলো আমরা শুনতে পাই কিছুটা বর্ণনা থেকে, যে 7ই নভেম্বরের ভয়াবহ সেই দৃশ্য, সেনাবাহিনীর ভিতর, সেনানিবাসের ভিতরে একে অন্যকে হত্যা করছে নভেম্বর 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, এবং এরপরেও ঘটেছে ঘটনাগুলো। প্রশ্ন হলো সেই সময় সেনাবাহিনীর ভূমিকাটা কী ছিল? সেনাবাহিনী আসলে কোনো একটা পারপ্লেক্সড অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল নাকি অনেকগুলো দল উপদল কোন দলে জড়িয়ে পড়েছিল? পরেরটাই ঠিক। সেনাবাহিনীর মধ্যে কোন দলটা এমন দাঁড়িয়েছিল যে কে কোন দল, কে কোন মত, কে কোন পথ অনুসরণ করছে, এটা বোঝা প্রায় মুশকিল ছিল। 7ই নভেম্বর ভোরে আমি ছিলাম খুলনায়, সার্কিট হাউসে। খুলনায় গিয়েছিলাম, তখন মুক্তিবাহিনীর ভিতর থেকে পুলিশ এবং বিডিআরে, তখনকার বিডিআর, সেই বিডিআরে রিক্রুটমেন্ট হওয়া দরকার। রিক্রুটমেন্টের একটা পলিসি সরকার নিল এবং 9 সেক্টরে তখন আমি একমাত্র অফিসার ছিলাম যিনি সেনাবাহিনীতে ছিলেন। অন্যরা বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থানে ছিলেন, তো আমাকে যেতে হয়েছিল। 7ই নভেম্বর ভোরে হইচই, রেডিও খুললাম, জিয়াউর রহমানের কণ্ঠ, এবং জিয়াউর রহমানের কণ্ঠটা ছিল যে বিপ্লবী সৈনিক সংস্থা এবং বিপ্লবী গণবাহিনী আমাকে মুক্ত করে এনেছে। এই কথাটা আপনাদের স্মরণ আছে কিনা আমি জানি না। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ঘোষণাটি চলছিল। তার মধ্যে জিয়াউর রহমান, খন্দকার মোশতাক এবং চাষি, এই 3 জনের যে বৈঠকটি হয়েছিল, যেটা আমি পরে জেনেছি আর্মি হেডকোয়ার্টারে, সেইখানে তাদের এই 3 জনের একটা অভিমত হিসেবে এই ঘোষণাটা বাদ দিয়ে অন্য শব্দ চয়ন, অন্য ব্যাপার আসলো। কিন্তু প্রথমে জিয়াউর রহমানের ঘোষণা ছিল তাই, এবং ঘটনাও ছিল তাই, যে বিপ্লবী গণবাহিনী এবং বিপ্লবী সৈনিক সংস্থা আমাকে মুক্ত করে এনেছে। জিয়াউর রহমানের মুক্তির ঘটনা আপনি নিরপেক্ষভাবে পাবেন কর্নেল হামিদের বইটিতে, 3টি সেনা অভ্যুত্থান এবং অনেক অজানা কাহিনী। সেটাতে জিয়াউর রহমানের অবস্থানটা আপনি জানতে পারবেন। এবং আমরা এর বাইরেও জানি যে জিয়াউর রহমান 5-6 নভেম্বরে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। খালেদ মোশাররফকে তিনি চিঠি লিখেছিলেন যে আমাকে অবসরে নেওয়া হোক এবং কোনো একটা বিদেশি রাষ্ট্রে আমাকে রাষ্ট্রদূত করে পাঠালে আমি কৃতজ্ঞ থাকব। আর একটা অনুরোধ, যেন আমার ছেলে মেয়েরা সেনাবাহিনীর যে অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যেন তারা পায়। এই দুটো অনুরোধ জানিয়ে জিয়াউর রহমানের চিঠি জাতীয় 2-1টি পত্রিকায়ও বক্স করে ছাপা হয়েছিল যে জিয়াউর রহমান সেনাবাহিনীতে পদত্যাগ করেছেন। কাজে জিয়াউর রহমানের লড়াই বলে আমাদের মহিউদ্দিন ভাই যেটা বলেছেন, জিয়াউর রহমানের লড়াইয়ের এখানে কোনো অংশ ছিল না। জিয়াউর রহমান লড়াইটা আগেই পিটটান দিয়েছেন এবং লেজ গুটিয়ে উনি মহাবীরের মতো উনি বঙ্গভবন ছেড়েছেন। ফারুক রশিদের করুণায় জিয়াউর রহমান আর্মি চিফ অফ স্টাফ হয়েছিলেন জেনারেল শফিউল্লাহকে সরিয়ে, কারণ জিয়াউর রহমান ফারুক রশিদের হুকুমের গোলাম হিসাবে কাজ করবেন এবং তিনি করেছেন। সেটা করতে গিয়ে ফারুক রশিদকে তিনি অবারিত মাঠ খুলে দিয়েছিলেন এবং সেখানে আপনার জিয়াউর রহমানের কোনো ফোর্স কিংবা জিয়াউর রহমানের কোনো অ্যাক্টিভিটি সেখানে ছিল না। তাহলে উনি ওই 5-6 তারিখে পদত্যাগটি করতেন না। পদত্যাগটি অফিসিয়ালি করেছিলেন এবং সেটা গ্রহণ করা হয়েছিল। কাজে 7ই নভেম্বরে জিয়াউর রহমানের লড়াই এর কোনো অবস্থান মানে বিশ্লেষণাত্মক কথায় আমি খুঁজে পাই না। এটা ছিল না, জিয়াউর রহমানের কোনো ভূমিকা ছিল না। জিয়াউর রহমান বরাবর যে ভাগ্যের উপর নির্ভর পুতুল হিসেবে ছিলেন, সেই 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 7ই নভেম্বরে এসেও তিনি সেই একই ভূমিকা রেখেছেন। কেবল কর্নেল তাহেরকে উনি একটা ফোন করেছিলেন
যে আমাকে সসম্মানে যাতে আমি পদত্যাগ করতে পারি এবং আমাকে বাঁচানোর চেষ্টা করো। এটার কারণটা ছিল যে ইউনিটটি জিয়াউর রহমানের বাড়িতে প্রবেশ করেছিল, তারা জিয়াউর রহমানের নিচের ফোনগুলো সব কেটে দিয়েছিল, কিন্তু তার বেডরুমে যে ফোনটা ছিল সেইটা কাটা তাড়াহুড়োর মধ্যে তারা করতে পারেনি। কাজে সেই ফোন দিয়ে জিয়াউর রহমান ফোন করেছিলেন কর্নেল তাহেরকে। তো এইটা 2টা 2:30টার দিকে তিনি ফোনটা করেছিলেন রাত্রে। তো সেখান থেকে জিয়াউর রহমানের লড়াইয়ের কোনো অবস্থান নাই, উনি কৃপা ভিক্ষা করেছিলেন কর্নেল তাহেরের কাছে। তিনি জানতেন যে কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থা এবং গণবাহিনীর প্রধান হিসেবে তার যথেষ্ট সামরিক শক্তির একটা সম্মিলন ঘটানোর ক্ষমতা ছিল, এবং সেটা কর্নেল তাহের ঘটিয়েছেন। জাসদের হাইকমান্ডও সেখানে একমত ছিল, এবং কর্নেল তাহেরের বিরুদ্ধে যে মামলাটি দিয়ে 121 ধারায় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া হয়, কিন্তু 121 ধারায় ফাঁসি দেওয়ার কোনো নিয়ম ছিল না, আইন ছিল না, ছিল সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু জিয়াউর রহমান কর্নেল তাহেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতেই হবে, এই জন্যই জিয়াউর রহমান 121 ধারায় পরে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার প্রায় 3 সপ্তাহের এই মাথায় যে সরিয়ে দিতেই হবে এই ধারণাটা তার ভিতরে কি, বা কর্নেল তাহেরকে তিনি খুব প্রতিদ্বন্দ্বী মনে করতেন? হ্যাঁ, কর্নেল তাহেরের পপুলারিটি ইন দ্য মিলিটারি ওয়াজ স্কাই হাই, আকাশচুম্বী তার জনপ্রিয়তা ছিল, এটা নির্দ্বিধায় মানতে হবে। এবং কর্নেল তাহেরের নেতৃত্বে যে অভ্যুত্থানটি ঘটেছিল সেখানে অফিসারদের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক অবস্থান ছিল না। আমি খুলনা থেকে 9 নভেম্বর ঢাকায় ফিরে আসি। ফিরে এসে আমি কর্নেল তাহের, কিন্তু কর্নেল তাহের যখন জেসিউজ এবং এনসিউজ এবং সিপাহীদের ভিতরে বিপ্লবটা দানা বাঁধাবার চেষ্টা করেছেন, তো স্বাভাবিকভাবেই এই চেতনাটা অফিসার বিরোধী হিসেবে দাঁড়িয়ে যায়। এটা হলো বাংলাদেশের শ্রেণী চরিত্র এটি, তো সেই হিসেবে না বললেও তো সেটা দাঁড়িয়ে যাবে স্বাভাবিক। এই ফলশ্রুতিটা আমি ভাবতে পেরেছিলাম। সেটাও দাঁড়ায়নি। 9 নভেম্বর সকাল 10টা 10:30 এই সময় আমি কর্নেল তাহেরের বাসায় যাই, এবং কর্নেল তাহের দেখলাম যে 22-24 জন সামরিক অফিসার, সিনিয়র জুনিয়র এবং আপনার এয়ারফোর্স অফিসার, এদের নিয়ে মিটিং করছেন যে কি করে এই যে সিপাহীদের মধ্যে বিদ্বেষমূলক একটা স্লোগান এবং এয়ারপোর্টে কিছু ঘটনা ঘটা, তারপর একজন লেডি ডাক্তারকে হত্যা করা, এসবের মধ্যে দিয়ে কর্নেল তাহের বেশ আপসেট ছিলেন। এবং এই জন্যই যারা অ্যাভেলেবেল ছিল সেই অফিসারদের ডেকে 22-24 জনে বসে তারা পরামর্শ করছিলেন যে কি করে সৈনিকদের ভিতর থেকে বিদ্বেষ ছড়িয়ে সিপাহী অফিসার ভাই ভাই এই স্লোগানটা নিয়ে আসা যায়, সেই ব্যবস্থা করার জন্য কর্নেল তাহের এটা করেছিলেন। আসবো আপনার কাছে, আমাদের সংবাদের সময় হয়ে গেছে। দর্শক দেখছেন গোলটেবিল, আমরা সরাসরি চলে যাচ্ছি বার্তা কক্ষের স্টুডিওতে 71 সংবাদ সংযোগে। দর্শক আরেকবার স্বাগত গোলটেবিলে। সংবাদ সংযোগ থেকে আমরা ফিরলাম আলোচনায়। 7ই নভেম্বর না বিপ্লব না সংহতি, মেজর জিয়া ছিলেন আমাদের সাথে আলোচনায়। আপনি বলছিলেন যে বিদ্রোহের পরে, সেনাবাহিনীতে বিদ্রোহের পরে কর্নেল তাহেরের ফাঁসির প্রসঙ্গটা আপনি নিয়ে আসছিলেন। জি, কিন্তু প্রসঙ্গটা মূলত ছিল যে কর্নেল তাহের অফিসারদের নিয়ে বসে যাতে সৈনিক এবং অফিসারদের মধ্যে বিদ্বেষমূলক অবস্থানটা সৃষ্টি আর বেশি না হয়, সেই প্রচেষ্টায় তিনি এই বৈঠকটা ডেকেছিলেন, এবং আমি গিয়েও সেখানে যোগ দিয়েছিলাম। তো যাই হোক, তো তারপরে খালেদ মোশাররফের মৃত্যুটা হলো, এটাও কর্নেল তাহেরের ইচ্ছা এবং আন্তরিকতার সম্পূর্ণ বাইরের একটা ঘটনা। এবং খালেদ মোশাররফের মৃত্যুটা হচ্ছে একান্তই বিদ্বেষমূলক এবং ষড়যন্ত্রমূলক। আমি তার কিছু প্রমাণ দিতে পারি যে খালেদ মোশাররফ ওই সেকেন্ড ক্যাপিটালে যে আর্মি ইউনিটটি ছিল ওইটার গেটে তাদেরকে থামানো হয় এবং তাদেরকে আর্মি অফিসারদের মেসে নিয়ে বসানো হয়। স্যার কী নাস্তা খাবেন? তো ওনারা বললেন যে সাধারণ কিছু নাও দিলেই হয়। ছিলেন খালেদ মোশাররফ, ছিলেন কর্নেল হুদা, ছিলেন কর্নেল হায়দার। তো
তো ওনাদের জন্য নাস্তা তৈরি হচ্ছে, এমন সময় একটা ফোন আসলো জিএসকিউ আর্মি হেডকোয়ার্টার থেকে যে ওদেরকে এখনো বসিয়ে রেখেছো। তো এই কথাটা আসলো তার কাছে যে কিছুটা প্রতিহিংসামূলক অবস্থানে ছিল। তার নাম হচ্ছে ইয়াং একজন অফিসার মেজর জলিল। তো তার একটা কোর্ট মার্শাল হয়েছিল, আর খাসিয়া তরুণীর উপর অত্যাচার করায় তার কোর্ট মার্শাল হয়েছিল। কর্নেল হায়দার ছিলেন ওই রেজিমেন্টের সিও, কমান্ডিং অফিসার। তো কর্নেল হায়দার জলিলের বয়স এবং মুক্তিযুদ্ধে তার অবস্থান ইত্যাদি চিন্তা করে ওকে মোস্ট মিনিমাম পানিশমেন্ট দিয়েছিলেন, ইনক্রিমেন্ট, বন্ধরন্ধ এই জাতীয়। কিন্তু ওকে কোর্ট মার্শাল করে যে খুব কঠিন শাস্তি দেওয়া যেত সেটাও কর্নেল হায়দার দিতে পারতেন, কিন্তু উনি দেননি। কিন্তু সেই বিদ্বেষটা, সেই ক্ষোভটা কর্নেল জলিলের মধ্যে ছিল, মেজর জলিলের মধ্যে ছিল। তো সেই মেজর জলিলকে এই ফোনটা করা হলো যে এখনো বসিয়ে রেখেছো। সাথে সাথে হঠাৎ করে বললো আপনারা নিচে চলেন। যাদের জন্য নাস্তা তৈরি হচ্ছে দোতলায় তাদেরকে নিচে নিয়ে যাওয়া হয় এবং দাঁড় করিয়ে সে সোজা ব্রাশ ফায়ার এই তিনজনকে হত্যা করে। তো কাজেই এটার পেছনে খালেদ মোশাররফের লড়াইয়ের অবস্থান কিংবা অন্য কোনো অবস্থান মূল্যায়ন হবে না। এই মূল্যায়নটা হবে বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক একটি ঘটনা, যেখানে খালেদ মোশাররফের মতো একজন বীর যোদ্ধাকে আমরা হারিয়েছি। খালেদ মোশাররফের মৃত্যুতে জিয়াউর রহমানের হাত ছিল কিনা যেটা বলা হয় ছিল। এই যে ফোনটি আর্মি হেডকোয়ার্টারতে এসেছিল সেটা খুব সম্ভব জিয়াউর রহমান নিজেই করেছিলেন। এবং এই মেজর জলিলের সাথে মেজর আসাদ নামে এক অফিসার ছিল, সেও এই ঘটনা জড়িত ছিল। এবং খালেদ মোশাররফের কন্যা আজকে যেটা বলেছেন যে খালেদ মোশাররফের খুনিরা আজও জীবিত, তাদের কোনো বিচার হয়নি, সেইটি, এবং তারা কি এখনো জীবিত আছে? হ্যাঁ, তারা জীবিত আছে এবং মোটামুটি মানে তারা ঘুরে ফিরিয়ে বেড়াচ্ছে। কেউ কেউ মাঝখানে কিছুদিন আমেরিকায় ছিল, আবার দেশে ফিরে এসছে, ঘুরছে ফিরছে, ব্যবসা করছে ইত্যাদি। এবং এটা মোটেই তার লড়াইয়ের কোনো অংশ নয়, এটা আমি নিশ্চিত। এবং খালেদ মোশাররফের মতো জেনারেল, কর্নেল তাহেরের মতো অফিসার, জেনারেল মঞ্জুরের মতো অফিসার, কর্নেল জিয়াউদ্দিনের মতো অফিসার একটা দেশ তৈরি করতে পারবে, হায়দার, কর্নেল হায়দার, কর্নেল হুদা, এদের মতো অফিসার তৈরি করতে পারবে, এটা সন্দেহ আছে। কারণ তারা একদিকে যেমন ব্রিলিয়ান্ট ছিলেন, অপরদিকে তেমনি লড়াইয়ের মাঠে ঝাঁপিয়েছেন এবং দেশপ্রেমিক ছিলেন। দেশপ্রেমিক ছিলেন। জেনারেল খালেদ মোশাররফের মাথার খুলির একটা অংশ উড়ে গিয়েছিল স্প্রিন্টারে। আপনার কাছে শেষ একটি প্রশ্ন এই পড়বে, কিন্তু তারপর আমরা আবার ফিরব। কর্নেল তাহের যেই পন্থায় সেনাবাহিনীর অফিসার, জওয়ান এবং সিপাহীদের, জেসিউদের নিয়ে একটা বিপ্লবের চেষ্টা করেছিলেন, সেটি কি এক সেন্সে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বলা যায় কি না, অথবা এইটার মাধ্যমে সেনাবাহিনীতে অফিসার বিরোধী মনোভাবটা তৈরি অন্তত হয়েছে কিনা? না, অফিসার বিরোধী মনোভাব সেনাবাহিনীতে যা ছিল তা ছিল ব্রিটিশ লেগেসি। ব্রিটিশরা সেটাকে আরো উস্কে দেওয়া হলো, তৎকালীন ভারতীয় সৈনিকদের উপরে বেশ অত্যাচারমূলক আচরণ করত এবং সেই ক্ষোভটাই রয়ে গেছিল সৈনিকদের মনে। এবং আমি দেখেছি ব্রিটিশ সৈনিক আমার কাছে কেঁদেছে যে ব্রিটিশরা কি অত্যাচার আমাদের উপর করতো তা তোমরা চিন্তা করতে পারো না। তো সেই সব কারণ মিলিয়ে সৈনিকদের এটা উস্কে দেওয়ার কোনো ঘটনা নয়। উস্কে দেওয়ার ঘটনা হলে আর কর্নেল তাহের ওই 22-24 জন অফিসার নিয়ে মিটিং করতেন না যে এই অবস্থানটা উন্নতি ঘটিয়ে সৈনিক অফিসার ভাই ভাই এই স্লোগানটা চলে আসুক। কাজেই কর্নেল তাহের যেটা চেয়েছিলেন তা চেয়েছিলেন যে জাতীয় সরকার গঠন করে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাক এবং সেনাবাহিনী তার সামরিক দায়িত্ব পালন করুক, একটি প্রোডাকশন ওরিয়েন্টেড সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা কর্নেল তাহের করতেন, বিশ্বাস করতেন। এখানেই ব্যবধান যেটুক ছিল। আসবো আপনার কাছে। শফি আহমেদ, আপনি ছাত্রনেতা ছিলেন একসময় জাসদ, পরবর্তীতে এখন আপনি আওয়ামী লীগের সহসম্পাদক। আপনার কাছে কি মনে হয় যে 7ই নভেম্বরের ঘটনার আজকের রাজনৈতিক মূল্যায়ন তো আপনি করবেনই, কিন্তু একই সাথে আপনার কাছে কি মনে হয় যে
বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ৭১-এর পরাজিত শক্তি, যেটা শরীর নুরুল আম্বিয়া বলছিলেন, ফিরে এসেছিল রাজনীতিতে, উল্টো পথে দেশ পরিচালিত হচ্ছিল, ৭ই নভেম্বরের ঘটনা তাকে আরও সংহতি দেয়, আরও বেশি সংহত করে এবং পরাজিত শক্তির পুনর্বাসন ছাড়া, প্রত্যাবর্তন ছাড়া এর কোনো নেট রেজাল্ট আছে কিনা বাংলাদেশে? আমি কখনো জাসদ করি নাই, আমি ছাত্রলীগ করেছি। কখনো জাসদের অঙ্গ সংগঠন ছিল না, আমি ভাই জাসদের নেতা। ওনারা আমাদেরকে কখনো ডিকটেট করতে পারতেন না। আমি নির্মোহভাবে ইতিহাস পর্যালোচনা করার চেষ্টা করেছি। মহিউদ্দিন ভাই আছেন, উনি অতি সম্প্রতি একটি বই লিখেছেন, মুজিব বাহিনী থেকে গণবাহিনী। এই বইটিও সমাজে বেশ, না ওইটা আমার না, এটা আলতাফের জাসদের উত্থান পতন, এগুলি একাডেমিকলি বোঝার জন্যে আমি যদি একটু পিছনের দিকে ফিরে যাই, যে আমরা এই দেশ, যারা মুক্তিযোদ্ধা, যারা দেশ স্বাধীন করেছে, এটা ইতিহাসের একটা অনস্বীকার্য অংশ যে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুকে সামনে রেখে এবং বঙ্গবন্ধুর নামেই এদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। ৬ দফার থেকে ৬৯-এর গণ অভ্যুত্থান, তারপর ৭০-এর নির্বাচন, তারপর ৭১-এর মুক্তিযুদ্ধ। সেখানে প্রবাসী সরকার, খেয়াল করবেন বিভাজনের জায়গাটা অন্যত্র তৈরি হয়েছে। মুক্তিবাহিনী পাশাপাশি মুজিব বাহিনী। মুজিব বাহিনীতে কারা ছিল? যারা মূলত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কর্মী ছিল, নেতা ছিল, এবং যারা এই দেশে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছে। দেশ স্বাধীন হবার পর যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলি কাজ করেছে, সেই একজন আর্মিতে কমিশন হয়েছে মুক্তিযুদ্ধের সময় সেকেন্ড লেফটেন্যান্ট পদে, একজন পাকিস্তানি মেজর যিনি পাকিস্তানের সার্ভিসে ছিলেন, স্বাধীনতার সময় ৯ মাসের মধ্যে দেশে এসেছেন, পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছেন। আবার যখন আপনার পাকিস্তান থেকে তাদেরকে ফেরত আনা হয়, তাদেরকে সমর্যাদায় পুনর্বাসিত করা হয়েছে। তাই মুক্তিযুদ্ধের মাধ্যমে কমিশনপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট, একজন সেকেন্ড লেফটেন্যান্ট, একজন পাকিস্তানপন্থী ক্যাপ্টেন অথবা মেজর অথবা ব্রিগেডিয়ারকে স্যালুট করতে বাধ্য। এখানে কিন্তু একটা মনস্তান্ত্রিক বিশাল দ্বন্দ্বের ব্যাপার থেকে যায়। ব্যুরোক্রেসিতেও থাকে, পলিটিক্সেও থাকে, পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যেও থাকে, প্রফেশনালিজমের মধ্যে থাকে, সব জায়গায় থাকে। এটা একটা সমাজের যে বিভাজন তৈরি করার ক্ষেত্রে। এরপর এই তো ৪ নভেম্বর ছিল সংবিধান দিবস। ৯ মাস ব্যাপী একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশের যে সংবিধান, সেই সংবিধানে যা ভিত্তি হিসাবে লেখা হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি যে জন্যে যে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ চাই, সেই সংবিধানে সেটা লেখা হয়েছে। যে খেয়াল করবেন, যে খন্দকার মুস্তাক মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাথে কনফেডারেশন করার জন্যে উঠে পড়ে লেগেছিল, সেই খন্দকার মুস্তাক কিন্তু আফটার 72 আবার সেই মূল জায়গায় খন্দকার মুস্তাক কিন্তু পুনর্বাসিত হয়েছে। অর্থাৎ ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি মুস্তাকের অবস্থানটা ছিল, বলতে গেলে অনেকটা বিশ্বস্ত জায়গায় ছিল। এবং ৭৫-এর 15ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পূর্ব পর্যন্ত 14ই আগস্ট রাতেরও যে কাহিনী শোনা যায়, সেই কাহিনীতে খন্দকার মুস্তাকেই এক অতি ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে ছিল। আসি আমি আরও কিছু কথা। আমি ভারত দেশ থেকে একজন প্রবীণ নেতা, বঙ্গবন্ধুর নির্দেশে যিনি ভারতে ছিলেন, তিনি ভারত সরকার আমাদেরকে কীভাবে এই আমাদের মুক্তিযুদ্ধকে সহায়তা করবে, সমর্থন করবে, তার একটা প্রেক্ষাপট উনি তৈরি করেছিলেন বঙ্গবন্ধুর নির্দেশে। বঙ্গবন্ধুর অনুমতিক্রমে ইন্দিরা গান্ধীর সঙ্গে একটা যোগসূত্র উনি তৈরি করেছিলেন। তো ওনার যে ভাষ্য, সেই ভাষ্য মতেও যে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল, সেই প্রেক্ষাপটের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনার একটা কনফ্লিক্ট তখনই ছিল। তো যা হোক, ৭৫-এর 15ই আগস্ট এটা আমাদেরকে মনে রাখতে হবে, খুব মোটা দাগে কথাটা, যে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করেছে, যে পাকিস্তান আমাদের কাছে পরাজিত হয়েছে, যে আলবদর, রাজাকার, আল শামস, মুসলিম লীগ, যারা জামাত ইসলামী, তারা যখন এখানে ছিল এবং তারা প্রভাব এবং প্রতিপত্তিশালী অবস্থায় ছিল, সংবিধান প্রণীত হওয়ার সাথে সাথেই তাদের যে সিভিল রাইট, সেই রাইটটা এস্টাবলিশ হয়ে যায়। এবং তখন তাকে আজকে যেমন ক্রসফায়ার হয়, তখন তো ক্রসফায়ার সিস্টেম ছিল না, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু মুক্তিবাহিনী বা মুজিব বাহিনী অনেক এন্টি লিবারেশনকে ধরে ট্রায়াল ছাড়াই তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে।
কিন্তু সংবিধান প্রণীত হওয়ার পরে দেন তাদেরকে সেন্ড টু জেল, তাকে জেলে না পাঠিয়ে কোনো উপায় ছিল না। তারা কিছুদিন পর আত্মীয়তার সূত্রে, পারিবারিক সূত্রে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে আতাত করে তারা তাদের স্পেসটা তারা নিয়ে নেয়। এইখানে যেহেতু পাকিস্তানের আওতায় আমরা 24 বছর ছিলাম, পাকিস্তান মনোভাবাপন্ন লোক, আপনি খেয়াল করবেন 70-এর নির্বাচনে 27% ভোট, কাস্টিং ভোটের জামাত পেয়েছিল। এত না, 25 বলা হয় 5% হার্ডলি। না, জামাতের ভোট ছিল 5, এন্টি লিবারেশন মানে নৌকার বিপক্ষের ভোটটা। আচ্ছা, আচ্ছা, যাই হোক, ন্যাপ টেপেরা আছে আওয়ামী লীগের বাইরের ভোট। আওয়ামী লীগের বাইরের ভোট। আওয়ামী লীগের বাইরে। আচ্ছা, এখানে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে চেতনাটাকে পার্সনিফাইড হয়েছে বঙ্গবন্ধুর মাধ্যমে, রিফ্লেক্টেড হয়েছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটা সমার্থক শব্দ। তাহলে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে, সেই হত্যা করার মধ্য দিয়ে বিপ্লবের মধ্যেই প্রতি বিপ্লব থাকে। আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধকে একটা বিপ্লবী পর্যায়ে ধরি, বিপ্লবের পর্যায়ে ধরি, তাহলে প্রতি বিপ্লবীরা এর মাঝ থেকে বিজয়ী হয়েছে। আর জিয়াউর রহমান সে ঘটনাচক্রে সেই প্রতি বিপ্লবের ষড়যন্ত্রকারী এবং নায়ক, সে সেখানে অ্যাস্টাবলিশড হয়েছে। এরপরে 75-এর 15ই আগস্টের পরে আমাদের দেশে সেই সময়ে যে অবস্থা ছিল, এবং বিশেষ করে 2 নভেম্বর থেকে 7 নভেম্বর বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পেন্ডুলামের মতো দুলছিল। বিভিন্ন গ্রুপ সেনাবাহিনীর ভিতরে মূলত এখন অনেকেই অনেক কথা লিখছেন, কিন্তু ধরেন আপনি যদি লরেন্স লিপসুজের বইটা পড়েন, আনফিনিশড রিভলিউশন, আপনি যদি অ্যান্থনি মাস্কারেন্সের বইটা পড়েন, আপনি যদি কর্নেল হামিদের বইটা পড়েন, আপনি যদি সাফাত জামিলের বইটা পড়েন, আপনি যদি পিটার কাস্টারের ভূমিকাটা দেখেন, এই বিভিন্ন ভূমিকাগুলি থেকে যে নির্মোহভাবে আপনি যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা যে পাকিস্তানি শক্তিকে 1971 সালের 16 ডিসেম্বর সোরার রেসকোর্সে আমরা পরাজিত করেছিলাম, এবং সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানিরা সক্রিয় ছিল, এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে, যেটা যে আমি আবার যারা বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারকে উচ্ছেদ করার জন্য, উৎখাত করার জন্য জাসদের ভূমিকা, এই যে বিভাজন সৃষ্টি বিভিন্ন পর্যায়ে এগুলি ঘটেছে। কিন্তু মূল অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম, আমরা যে আদর্শে বিশ্বাস করতে চেয়েছিলাম, বাংলা জয় বাংলা, বিপরীত স্লোগানটা পাকিস্তান জিন্দাবাদের জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ, একটা ফিলোসফিক্যাল কনসেপশন। এটা আমার স্টুডেন্ট পলিটিক্সের লাইফে অনেকেই বাংলাদেশ জিন্দাবাদ আপত্তিটা কি, বলছি নো, ইটস ইম্পসিবল। বাংলাদেশ জিন্দাবাদ ইজ সেলফ রিফ্লেক্ট পাকিস্তান জিন্দাবাদ বা পাকিস্তানি পলিটিক্সটা। তো সেখানে 3 নভেম্বরের যে ঘটনা, জেল হত্যাকাণ্ড, একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাসের, তারপরে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি না বিপ্লব না সংহতি, আবার সিপাহী জনতার গণ অভ্যুত্থান, আবার সৈনিক হত্যাকাণ্ড, আমার কাছে কোনোটাই পুরোপুরি প্রাসঙ্গিক মনে না। এটা কোনো বিপ্লব না, এটা সংহতি। সংহতিটা কার, কিসের সংহতি? যখন পাকিস্তানপন্থীরা উইন করেছে, অর্থাৎ জিয়া পাওয়ারটা রিক্যাপচার করেছে, অথবা ঘটনাচক্রে জিয়াকে সামনে রেখে 71-এর পরাজিত শক্তির সংহতি বলা যায়। এটাকে কোনো অবস্থাতেই বিপ্লব বলা যায় না, আবার সিপাহী জনতার গণ অভ্যুত্থান বলা যায় না। এই কারণে যেখানে সিপাহীদের যে পরিমাণ ইনভলভমেন্ট ছিল, জনতার জাসদ বা তৎকালীন ছাত্রলীগ বা তার ফলোয়ার যারা ছিল রাস্তায়, তাদের ইনভলভমেন্টটা, বিপ্লবের শর্তটা কি? বিপ্লব করবে জনগণ, নেতৃত্ব দিবে পার্টি, সেটা হয় নাই, সিম্পল থিং। এবং বোম্বার দ্য হেডকোয়ার্টার, মূল জায়গায় আঘাত করতে হবে। তাহলে মূল জায়গায় আঘাত হয়ে গেছে, বাট রেসপেক্টিভ জায়গাগুলি পার্টি এবং জনগণ এর মধ্যে যে ব্রিজ, এই ব্রিজ তৈরি হয় নাই। ফলে যেটা জিয়া ভাই বলেছেন যে 7 নভেম্বর দুপুরের পর থেকেই পিকচারটা উল্টো হয়ে যেতে থাকে, অর্থাৎ ট্যাঙ্কের উপরে পাকিস্তানপন্থীরা আশ্রয় নেয় এবং পাকিস্তান বাংলাদেশ জিন্দাবাদ এই জায়গায় চলে যায়। রেভলিউশন, কাউন্টার রেভলিউশন ঘটনাগুলি এত দ্রুত ঘটে। এর মধ্যে যে দুর্ঘটনাগুলি ঘটেছে, যে আমাদের মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, সেই মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করার যে ইনস্ট্রাকশন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ইনস্ট্রাকশনগুলি ব্যক্তিগত বিদ্বেষ, পাকিস্তানপন্থী অফিসারদের যে কর্মকাণ্ড এবং তাদের নির্দেশেই এগুলি পরিচালিত হয়েছে। ফলে নির্মোহভাবে ইতিহাসকে বিচার করা যায় না, ইতিহাসকে জিগজাগ পথে বিচার করতে হয়। আমাদের নিশ্চয়ই আরও সময় লাগবে পুরো পিকচার পেতে। শফি আহমেদ, আপনার কাছে ফিরবো, কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সংযুক্ত হবেন প্রদীপ দেওয়ানজি, সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
প্রদীপ দেওয়ানজি, আপনাকে ৭১ গোল টেবিলে স্বাগত। এবং আপনি আমাদের আলোচনা শুনছিলেন। শফি আহমেদ একটি কথা বলেছিলেন যে এটি বিপ্লব ছিল না, কিন্তু ছিল পরাজিত শক্তির সংহতি, ৭১-এর পরাজিত শক্তির। আপনার মূল্যায়ন? ধন্যবাদ রেজা ভাই। উনি যথার্থই বলেছেন যে এটি কোনোভাবেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সংহতি ছিল না। আমি বিষয়টাকে এইভাবে দেখতে চাই যে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে যে বাংলাদেশে যে উল্টো রথের যাত্রা শুরু হয়, মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনাকে ধ্বংস করে পাকিস্তানি মূল্যবোধকে প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া শুরু হয়, এবং তার সর্বশেষ ঘটনা হচ্ছে ৭ই নভেম্বর। এবং সেখানে কর্নেল তাহেরকে আমি শ্রদ্ধা জানিয়ে এই কথাটি বলতে চাই যে কর্নেল তাহেরের এই ৭ই নভেম্বর ঘটানোর ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা ছিল। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, 4 জাতীয় নেতা হত্যাকাণ্ডের পরে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসাবে দেখতে চাই কর্নেল তাহেরকে মানে অনেকটা বিচার বহির্ভূতভাবে হত্যা করার বিষয়টাকে। কারণ কর্নেল তাহেরের বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, বাংলাদেশে মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে তার যে আকাঙ্ক্ষা, সে ব্যাপারে কোনো সন্দেহ আমার মধ্যে নেই। কিন্তু যেই কুশীলবরা পেছনে বসে বাংলাদেশে 15ই আগস্ট থেকে কাজটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু কর্নেল তাহেরকে পরাজিত করে মুক্তিযুদ্ধের সমস্ত মূল্যবোধ নয়, শুধু মুক্তিযোদ্ধাদেরকে আনুষ্ঠানিকভাবে হত্যা করার কাজটি সেদিন থেকে শুরু হয়। আমরা জানি যে 7ই নভেম্বর 3 জন বীর মুক্তিযোদ্ধা, খালেদ মোশাররফ, হুদা এবং হায়দার, তাদেরকে মেরে ফেলে রেখে উন্মুক্ত ট্রাকের উপর ফেলে রাখা হয়েছিল। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। এখানে আজকে যারা আলোচনা করছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আগে জাসদের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন যারা জাসদের সঙ্গে যুক্ত আছেন তারা অনেক বেশি ভালো জানবেন। কিন্তু আমি যা দেখেছি, কারণ 1972 সালে যখন জাসদ প্রতিষ্ঠিত হয় তখন আমি চট্টগ্রাম কলেজে পড়ি এবং তারপরে বিষয়গুলো দেখেছি। স্বাধীনতার পরে 72 সালে জাসদ গঠিত হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে প্রগতিশীল ছাত্র সমাজ যেমন জাসদে যুক্ত হয়েছে, একইভাবে জাসদে যুক্ত হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। এবং 7ই নভেম্বরের ঘটনা এবং বাংলাদেশে এরপরে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ভুলুণ্ঠিত করার যে চেষ্টা, এর দায় কোনোভাবেই জাসদ এড়াতে পারে না। এবং জাসদ আজকে যে ভূমিকা নিয়েছে, সেই ভূমিকা যদি 1972 সালে নিত, তাহলে হয়তো বাংলাদেশে আমরা এই ট্র্যাজেডিগুলো আমাদেরকে দেখতে হতো না। আজকে জাসদ যে কথাগুলো বলছে, সেই কথাগুলো যদি জাসদ তখন বলতো এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদেরকে যদি জাসদের আড়ালে সংগঠিত হতে দেওয়া না হতো, তাহলে হয়তো বাংলাদেশের চিত্র অন্যরকম হতে পারত। এটি হচ্ছে 7ই নভেম্বর সম্পর্কে আমার ব্যক্তিগত মূল্যায়ন। ধন্যবাদ আপনাকে প্রদীপ দেওয়ানজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা একটা বিরতি নেব, সঙ্গে থাকুন। এরপরে আমার দেবেন, কিন্তু আপনার কাছে মূল্যায়ন শুনতে চাচ্ছি ওভারঅল সিনারিও সম্পর্কে। আমি 7ই নভেম্বর সম্বন্ধে কয়েকটা কথা বলবো, মন্তব্য আমার উপলব্ধি এবং আমার অনুসন্ধান থেকে পাওয়া। 1 নম্বর হচ্ছে এই যে আমরা যে অতি সরলীকৃত মন্তব্য করে এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, রিপাট্রিয়েট ভার্সাস ফ্রিডম ফাইটার্স, এগুলি একেবারেই খুব ওভার জেনারেলাইজ সুইপিং রিমার্ক। 15ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন। তাকে বাঁচানোর জন্য যিনি ছুটে এসেছিলেন তিনি একজন রিপাট্রিয়েট অফিসার, কর্নেল জামিল উদ্দিন আহমেদ। তোমরা সবাই সেদিন বঙ্গভবন এবং রেডিওতে ঘোরাঘুরি করতেছে। নোবডি ওয়েন্ট টু রোড নাম্বার 32। বঙ্গবন্ধুর লাশ সেখানে 32 ঘন্টা পড়েছিল, কাজে আমি ওর মধ্যে যাচ্ছি না।
শেখ মুজিব অ্যান্ড জিয়াউর রহমান বোথ ওয়ার কিল্ড বাই ফ্রিডম ফাইটার্স। আমাদের অনেক ভেতরে যেতে হবে এই জিনিসগুলো বোঝার জন্য, ডাইনামিক্সটা। সেকেন্ডলি হচ্ছে কর্নেল তাহেরের ভূমিকাটা। কর্নেল তাহের নিজেকে বিপ্লবী মনে করতেন, আমিও মনে করিনি বিপ্লবী। উনি উনার মতন করে, এবং উনি আইসোলেটেড নয়, পার্ট অফ জাসদ। কিন্তু আমি একটা জিনিস বলবো, এই কর্নেল তাহের কে? হি জয়েন জেএসডি অ্যাট দ্য এন্ড অফ 1972, এবং তার ধরে তার অন্যান্য ভাইরা আনোয়ার জাসদে আসছে গণবাহিনীতে এন্ড অফ 1974। এরা দুজনই সর্বহারা পার্টি করতেন, এবং সর্বহারা পার্টির একটা সন্ত্রাসবাদী ঝোঁক আসছে এর মধ্যে। জাসদের মধ্যে 3টা ধারা ছিল। 60-এর দশকের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের যে ধারা, যেটা ধারণ করতেন সিরাজ আলম খান, আসিম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আম্বিয়া ভাই এখানে আছেন, তারা সেইটা। এর সাথে যোগ হলো ভারত থেকে ওই যে মুবিনুল হায়দার চৌধুরী নিয়ে আসলেন এসইউসিআই এর একটা সমাজতান্ত্রিক বিপ্লবের, যেটাকে অনেকে বলেন এটা সিপিবির মূল্যায়ন হলো ট্রটস্কিবাদী ধারা। আর সর্বহারা পার্টির থেকে যারা অনুপ্রবেশ করলেন তারা আনলেন সন্ত্রাসবাদী ধারা। 3টা ধারা এক মোহনায় মিশে একটা জগাখিচুড়ি হয়ে গেল। এবং 7ই নভেম্বরের যে ঘটনায়, তার আগে 17ই মার্চ আমরা যদি বলি, এটা তো জাসদের যে রাজনীতি তার সাথে তো ইট ডাজন্ট কমপ্লাই উইথ দ্যাট পলিটিক্স। জাসদের একটা র্যাডিক্যাল ডেমোক্রেটিক পলিটিক্স করার কথা, এবং সেই ঘোষণা দিয়ে তারা এসেছিল। কিন্তু তারা প্রথম হোঁচট খায় 17ই মার্চে, এবং দ্বিতীয়বার 7ই নভেম্বরে, এবং আজ পর্যন্ত তারা বলেনি যে আমাদের ভুল হয়েছে। মুশকিল হচ্ছে আমাদের এখানে কোনো রাজনৈতিক দল তাদের ভুল স্বীকার করে না। যেমন আওয়ামী লীগ এখন পর্যন্ত বলেনি যে তা বাকশাল করে আমাদের ভুল হয়েছে। তারা মনে করে আমি যদি বলি ভুল হয়ে গেছে তাইলে বোধহয় আমার জনপ্রিয়তা কমে যাবে। ভুল স্বীকার করলে যে জনপ্রিয়তা বাড়ে, এটা বোঝার মতন ক্ষমতা পর্যন্ত এদের নাই। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে গণবাহিনী এবং বিপ্লবী সৈনিক সংস্থার ব্যাপারটা, এটা হুট করে আসে নাই, এটা 72 সাল থেকেই ছিল। 31শে অক্টোবর 1972 সালে যেদিন জাসদ হলো, তার যে ঘোষণা, সে ঘোষণার মধ্যে ছিল আমরা সরকার উৎখাত করবো। উৎখাত শব্দটা আছে, এটা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তারপরে আমি মনে করি যে আমাদের দেশে রাজনীতির মূল ধারাটাই হচ্ছে এজিটেশনাল, এবং সেখানে আমরা অনেক গরম গরম কথা বলি। শেখ মুজিবের গদিতে আগুন জ্বালো একসাথে, এই স্লোগান তো আমরা দিয়েছি এক সময়। তো সুতরাং এটা তো নতুন না, 72 সালে এই স্লোগান দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে এজিটেশনাল পলিটিক্স, এবং তার মধ্য থেকেই আপনি দেখবেন জাসদের যে অফিসিয়াল লিটারেচার, তখন তো জাসদ নাই, এই সাম্যবাদ 4th সংখ্যাতে আছে, আর সময় নেই আমি আর কোট করবো না। তার 73 সাল থেকে কিন্তু গণবাহিনী এবং সৈনিক সংস্থার কাজ শুরু হয়ে গেছে, এবং যেই কাজটি যারা 15ই আগস্টে করেছে, তারা যদি কাজটি 15ই আগস্টে না করতো, এটা হয়তো জাসদই করতো পরবর্তীতে। কারণ গণবাহিনীর কাজ কি ছিল, সৈনিক সংস্থার কাজ কি ছিল? আওয়ামী লীগের নেতাদের গলায় গায়ে তো চুমু খাওয়া তাদের কাজ ছিল না। তো ফোর্সিবলি একটা সরকারকে উৎখাত করা, যেটাকে আমরা বলি বিপ্লব। এখন আমরা বিপ্লব শব্দটাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি, বিদ্রোহ বলছি। হ্যাঁ, আর কর্নেল তাহেরের ব্যাপার আমার একটা বলা যে আই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর হিম। উনি প্রাণ দিয়েছেন। একটা আদর্শের জন্য যে লোক প্রাণ দেয় তাকে তো আমি সুবিধাবাদী বলতে পারি না। তার ভুল থাকতে পারে, ভ্রান্তি থাকতে পারে, কিন্তু তাকে আমি কখনোই অপরচুনিস্ট বলবো না। উনি প্রাণ দিলেন, কিন্তু আজকে যারা তাকে বঙ্গবন্ধুর সৈনিক বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, তারা কিন্তু তাকে দ্বিতীয়বার খুন করছে। 75 সালে নোবডি কুড ইভেন ইমাজিন যে 21 বছর পরে আওয়ামী লীগ পাওয়ারে আসলে তারা অনেক কিছুই বলতো না। আওয়ামী লীগ পাওয়ারে চলে আসছে, রাজনীতিতে নতুন নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে। তাহেরের পরিবারের সদস্যরা এখন আওয়ামী লীগ করেন, জাসদ এখন আওয়ামী লীগের সাথে তাদের পার্টনারশিপ। তো সুতরাং তারা অনেক কথা বলেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ইতিহাসের যে বিভিন্ন সময় বিভিন্ন জটগুলো তৈরি হয়েছে, এগুলো যদি না খুলি আমরা খুব একটা সামনের দিকে এগোতে পারবো না। এবং মিথ তৈরি করে 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 আমরা ইতিহাসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসে এই মিথ তো বেশি দিন টিকবে না, ভেঙে যাবে। তো সুতরাং আমি মনে করি যত বেশি হবে, আলোচনা হবে, যত বেশি লেখালেখি হবে, ততই আমরা পরিষ্কার হব। জিয়াউর রহমানের রেজিগনেশন নিয়ে একটা কথা বলেছে মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার ডিটেলস লেখা আছে ওনার বইয়ের মধ্যে, কী পরিপ্রেক্ষিতে উনি করেছেন, রিজাইন করেছেন। তো এই সমস্ত জিনিসগুলি আস্তে আস্তে কিন্তু উঠে আসছে। কর্নেল খন্দকার নাজমুল হুদা, যিনি খালেদ মোশাররফের সাথে নিহত হলেন, উনার স্ত্রী নীলুফার হুদার একটা বই আছে, সেই বইয়ের মধ্যে উনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে কীভাবে তার স্বামী এবং হায়দার এবং খালেদ নিহত হয়েছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই বইগুলো পড়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আমাদের হাতে সময় নেই। আম্বিয়া ভাই,
প্রদীপ নিয়োগীর দেওয়ানজির কথা শুনেছেন এবং ওনার কথা বলেছেন যদি 15ই আগস্ট না হতো জাসদই হয়তো কোনোদিন 15ই আগস্ট সময় যেহেতু কম, আমি খুব সংক্ষেপে বলবো এবং অবজারভেশন। আরো 3 জন আলোচক রয়ে গেছেন আমাদের। 1 নম্বর হলো যে আমরা 7 তারিখে বিপ্লব করার চেষ্টা করেছি কর্নেল তাহেরের নেতৃত্বে, সেই বিপ্লবে আমরা ব্যর্থ হয়েছি। তাহের জিতেছে এবং জিয়াউর রহমান জিতেছে। জিয়াউর রহমান জেতার পর উনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এইটা দিয়ে, এই রাজনীতির স্লোগান দিয়ে উনি রাজাকার এবং মুক্তিযোদ্ধাদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছেন এবং সেটি হলো স্টার্টিং পয়েন্ট, যে রাজাকারদের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করা, দ্যাট দ্য পলিটিক্যাল বেসিস, ওইটা শুরু হয়েছে এখানে। দ্বিতীয় পয়েন্টে এখানে প্রাসঙ্গিক আমি যেহেতু সময় খুব কম সেহেতু বলি যে এখানে অনেকগুলো ক্রস কারেন্টের কথা এখানে বলেছে, মহিউদ্দিন সাহেব বলেছেন যে অনেকে সরোয়ার পার্টি ছিল, তারপর মুহিবুল হায়দারদের পার্টি ছিল, ওদের অনেক ক্রস পয়েন্ট, একটা পার্টির ভিতরে অনেক রকম ক্রস পয়েন্ট কারেন্ট থাকতে পারে এবং সেগুলো সংহত করে আমরা সংহত করে বা একত্রিত করে সমন্বিত করে আমরা এগোচ্ছিলাম। আমাদের লক্ষ্য ছিল বিপ্লব করা। উনি যেটা বললেন যে গণবাহিনী 72-73 থেকে হয়েছে, না, গণবাহিনী 72-73 হয়নি। গণবাহিনী 1975 সালে বাকশাল গঠন করার পর ফর্মালি ন্যাশনাল বেজে গণবাহিনীকে ঘোষণা করা হয়। বাকশাল হওয়ার আগে জাতীয় পর্যায়ে কোনো গণবাহিনী ঘোষণা করা হয় নাই। এর আগে আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের যে বিভিন্ন সরকারের রক্ষীবাহিনীর অত্যাচারের ফলে জাসদের যেসব মুক্তিযোদ্ধারা তারা তাদের আত্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় সশস্ত্র কার্যকলাপ করে, সেটাকে আপনি যদি বলেন যে গণবাহিনী হয়েছে, আমি বলছি সেটা হলো নট প্রপার স্টেটমেন্ট অফ ফ্যাক্ট না। স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হলো গণবাহিনীর কমান্ডার করা হয় 1975-এর পরে, তাহের সাহেবকে গণবাহিনীর প্রধান করা হয়, ইনু সাহেবকে ডেপুটি প্রধান করা হয়। এটাই হলো স্টেটমেন্ট এবং দ্যাট ইজ দ্য পার্টি স্টেটমেন্ট। 2 নম্বর আমি আসছি খুব সংক্ষেপে সেটা দিয়ে। আমি 3 নম্বরটা হলো যে এখানে প্রাসঙ্গিকভাবে খালেদ মোশাররফ সাহেবের কথা বলা হয়েছে। আমি ডিম্যান্ড করবো আজকে এখান থেকে খালেদ মোশাররফের যে হত্যাকাণ্ড হয়েছে এটার উপরে একটা প্রপার কমপ্লিট ইনভেস্টিগেশন হোক এবং যারা করেছে সে ব্যাপারে ব্যবস্থা না হোক। 4 নম্বরটা হলো যে এখানে 15ই আগস্টে কী হয়েছে সেটা আমরা জানি। 3রা নভেম্বরের যে কিলিং, আর ওখানে আগে ওই প্রশ্নটাতে চলে যান যেটা উনিও বলেছে যে জাসদের মধ্যে প্রতিক্রিয়াশীল চক্র যুক্ত হয়েছে 72 সালে, যেমনি মুক্তিযোদ্ধারাও ছিল। প্রতিক্রিয়াশীল চক্র যুক্ত হয়েছে যে কোনো পার্টিতে বিভিন্নভাবে। যখন এটা একটা মাস মুভমেন্ট হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের লোকজন যেতে পারে, কিন্তু মোরললেস জাসদ একটা অর্গানাইজড পার্টি ছিল। জাসদ ইলেকশন করেছে। উনি যেটা বলছে, ওনার কথা আমি কন্টেস্ট করছি যে সেটা হলো জাসদ গণবাহিনী করেছে, ওরা যদি না করতো জাসদ করতো না। এই স্টেটমেন্ট আমি প্রোটেস্ট করি। জাসদের ওই ধরনের কোনো ডিসিশন ছিল না। জাসদের 2টা অপশান ছিল। একটা হলো জাসদ ইলেকশনের মধ্যে দিয়ে গভর্নমেন্টকে উচ্ছেদ করে সে রিভলিউশনের প্রোগ্রাম দিতে পারে। আরেকটা হলো যে 2 নম্বর হলো যে ওই প্রোগ্রামটাকে এটাকে সাপোর্ট করতে পারে। এটা বাস্তব জিনিস হলো 7ই নভেম্বরে যে অভ্যুত্থান হবে, সে অভ্যুত্থানে জাসদ পলিটিক্যাল ডিসিশনটা নিতে পারে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা যে কথাটা বলছিলেন যে খালেদ মোশাররফের হত্যার একটা পূর্ণ তদন্ত, আপনিও কি তাই মনে করেন? অবশ্যই। তাহলে হয়তো অনেক সত্য বেরিয়ে অবশ্যই সত্য অনেক বেরিয়ে আসবে এবং সেখানে ঘটনা পরম্পরায় যেটা এসছে 7ই নভেম্বরের পরে 2রা অক্টোবর একটি ব্যর্থ অভ্যুত্থানের সাজানো নাটক করা হয়েছে। সেই সাজানো নাটকে আপনার জিয়াউর রহমানের মুখ্য ভূমিকা ছিল এবং পাকিস্তান আইএসআইয়ের ভূমিকা ছিল সেখানে। কারণ জাপান থেকে জাপানিজ রেড আর্মি যে প্লেনটি হাইজ্যাক করে নিয়ে আসে, ওইটাকে এয়ারপোর্টে রেখে সমস্ত ঘটনাটা ঘটানো হয়েছে এবং এয়ারফোর্সকে তো অফিসার শূন্য করে ফেলা হয়েছে। এয়ারফোর্সকে আঘাত করা হয়েছে এবং এয়ারফোর্সের এবং সেনাবাহিনীর মধ্যে প্রায় 2000 সৈনিককে হত্যা এবং বিভিন্ন র্যাঙ্কের হত্যা করা। আমার সময় যেহেতু শেষ কথা, আমার বক্তব্য হলো যে আমরা আজকে সবাই কিন্তু এটা না হলে কি হতো, কর্নেল তাহের আসলে কি হতো, খালেদ মোশাররফ আসলে কি হতো, নানা আমরা সম্ভাবনার কথা আলোচনা করছি। কিন্তু এটি তো বাস্তব যে খালেদ মোশাররফ এবং কর্নেল তাহের যদি আসতো, তাদের প্রত্যেকেরই ও রাজনীতির ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, রাজনৈতিক মতাদর্শ আছে। কাজে সেটা কি হতে পারতো সেটা তারা জীবিত থাকলে তাহলে আমরা বলতে পারতাম। কিন্তু যিনি এসছেন, যিনি জয়লাভ করেছেন, জিয়াউর রহমান সাহেব, তিনি কি করেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে, এবং বাংলাদেশের রাজনীতিতে কি করেছেন, বাংলাদেশের রাজনীতি 7ই নভেম্বর তিনি কি করেছেন, তিনি এমজি তাওয়াব থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে
তার মৃত্যু পর্যন্ত বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন, যে কথাটি আমরা বলছি যে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে হত্যা করবার যে ষড়যন্ত্র, তার নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। 7 নভেম্বরের যে ডিফিকাল্ট ডিসকাশন এর উপর দাঁড়িয়ে 75 পরবর্তী 1990 সাল পর্যন্ত গণতন্ত্রের উত্তরণের পর্যায় পর্যন্ত, এরপরে যে ধারাবাহিকতা এখন আমরা এসেছি, এই আলোচনাগুলি চলবে, আলোচনা সমালোচনা লেখালেখি পড়া চলবে, কিন্তু এখন আমরা কিন্তু আরেকটা ক্রান্তিকালের উপর দাঁড়িয়ে গেছি এখনকার সময়। যেমন এখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমরা আওয়ামী লীগ প্রধান যুদ্ধাপরাধীর বিচার করছে, নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীর বিচার চলছে, এবং এর যে প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আইএসের লোকজন সারা বাংলাদেশে ঘটাচ্ছে, আজকে মদির ভাই যেটা বলছে জাসদ এখন একটা কারেক্ট স্ট্যান্ডে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও অপরাপর মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি আছে তাদের করা দরকার, এবং যারা শাহবাগে যে স্লোগান দিচ্ছে যে শেখ হাসিনার সরকার রাজাকারে পাহারাদার, এটা স্লোগান বলতে পারেন, কিন্তু শেখ হাসিনার বিকল্প বা শেখ হাসিনার বাইরে গিয়ে কেউ বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে, দেশকে এগিয়ে নিতে পারবে, মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে বাংলাদেশ, সেটা কেউ ভাবতে পারে না। শফি আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। মহিউদ্দিন আহমেদ, শরীফ নুরুল আম্বিয়া, জিয়াউদ্দিন, গোলাম কুদ্দুস এবং শফি আহমেদ, এবং আমাদের সাথে ছিলেন প্রবীণ দেওয়াজি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা শেষ হওয়ার নয়, আমাদের আধার এখনো কাটিনি। যে আলোর ভুবন আমরা তৈরি করেছিলাম মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বারা, সেই ভুবন আধারে ছেয়ে গিয়েছিল 1975-এর 15ই আগস্ট, এবং তা দীর্ঘায়িত হয়েছিল 7ই নভেম্বরের পরেও, যেটা শফি আহমেদ বলছেন। এখনও সেই শক্তি সক্রিয়, যারা বাংলাদেশকে আধারে নিয়ে যেতে চায়। মুক্তিযুদ্ধের সব শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পরে বাংলাদেশকে আলোর পথে রাখতে। সবাইকে আবারও ধন্যবাদ গোল টেবিল দেখার জন্য, 71-এর সঙ্গে থাকার জন্য।